শুভ তার মুঠোফোনটা কানে ধরে আছে। ওপাশ থেকে ভেসে আসা গম্ভীর কণ্ঠস্বরটা যেন শুভকে আরো চাঙ্গা করে তুলল। শুভ বলে, স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। শুভ এই দলের নেতা হলো। এই মুহূর্তে তার উপর একজন আছে, যিনি এই অন্ধকার জগতের মূল চালক। শুভ ফোনটা কানে ধরে ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে রাখে। ওপাশের লোকটি, যার নাম আরিয়ান, শুভকে সামান্য বিরতি দিয়ে উত্তর দিল। গুড। তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে স্যার। শুভ ফোনটা কেটে দিল। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার দলের জন্য, এবং সবচেয়ে বড় কথা, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পাওয়া যাবে। সে দ্রুত তার সঙ্গীদের কাছে আসে, যেখানে রামু ও অন্যরা তার জন্য অপেক্ষা করে। এই রামু স্যার বলল কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে, সবটা ঠিকঠাক তো? রামু দলের বিশ্বস্ত সদস্য এবং শুভর ডান হাত। মাথা ঝাঁকিয়ে দ্রুততার সাথে উত্তর দিল। হ্যাঁ বস, সবটা ঠিকঠাক আছে, আপনি চিন্তা করবেন না। শুভ সতর্কতার শেষ বিন্দু পর্যন্ত নিশ্চিত হতে চাইল। অন্ধকার জগতে সামান্য ভুলও বড় সর্বনাশ ডেকে আনতে পারে। সে চায় না এখন কোনো ভুল হোক। সে বলে, হ্যাঁ, কোনো রকম গন্ডগোল না হয়, সামান্য আশাবাদ্র চলবে না। না বস, কোনো রকম গন্ডগোল হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। শুভ এবার সবাইকে প্রস্তুত হবার নির্দেশ দিল। যা, সবাইকে বলে দে স্যার আসছে, যেন কেউ ভুল করেও কোনো ভুল না করে। ওকে বস। রামু দ্রুত তার দায়িত্ব পালনে ওইখান থেকে চলে যায়। শুভ তার আড্ডাখানার মাঝখানে রাখা পুরোনো কাঠের চেয়ারটায় গা এলিয়ে বসে। এরা সবাই হলে এই শহরের কালো জগতের সাথে যুক্ত ছোটখাটো গুন্ডা। চুরি, ছিনতাই থেকে শুরু করে মাঝে মধ্যে অর্থের বিনিময়ে বড় দলের হয়ে লোক ধরে আনার মতো কাজও করে তারা। শুভই এই দলের লিডার। দলের প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত তারই হাতে। কিন্তু আজ তাদের হাতেই ধরা আছে এক মূল্যবান জিনিস, যার বিনিময়ে তাদের জীবনের বদলে যেতে পারে। সে গভীর মনোযোগে সামনের দিকে তাকিয়ে রইল, আরিয়ানের আগমনের প্রতীক্ষায়। ঘণ্টাখানিক পর চারপাশটা তখন এক ধরনের চাপা উত্তেজনায় পূর্ণ। সবাই সতর্ক, প্রস্তুত। হঠাৎ শুভর দলের একজন সদস্য ভেতরে প্রবেশ করে। তার দ্রুত পদক্ষেপ বলে দিল কিছু একটা ঘটেছে। সবুজ বলে, বস, একজন এসেছে, গাড়ি নিয়ে এসেছে। জলদি পাঠিয়ে দে, সঠিক লোক কিনা দেখিস তো। হ্যাঁ বস, ঠিক সেই লোক, যেমন আপনি বলেছিলেন। ঠিক আছে, আসতে বল। নসপুস দ্রুত মাথা নেড়ে সরে গেল। ওদের কথার মাঝে একজন দীর্ঘকায় সুঠাম দেহের লোক ওদের আড্ডাখানায় প্রবেশ করে। লোকটি পুরোপুরি অচেনা রহস্যময় ভাবে আছে। শুভ সহ সকলেই লোকটার দিকে সোজাসুজি তাকালো। 5 ফুট 11 ইঞ্চি লম্বা, মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুল। তার মুখটা একটি কালো মাস্ক দিয়ে এমন ভাবে ঢাকা, শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার পরনে ছিল একটি দামি কালো শার্ট ও জিন্স, যা তার পেশিবহুল শরীরটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। শুভ তখনও নিশ্চিত হতে পারছে না। সে কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে। আপনি কি? লোকটার চোখে এক ধরনের তাচ্ছিলের হাসি ফুটে উঠল। তার কণ্ঠস্বর সেই একই গম্ভীর ও পরিচিত। ওর নাম আরিয়ান। সে বলে, যার জন্য কাজটা করলে তাকে বলছো আপনি কে? এটা ঠিক মানা যায় না শুভ, এটা আমি আশা করিনি। শুভ শরীরের প্রত্যেকটা পেশি যেন মুহূর্তে সতর্ক হয়ে উঠল। তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। সে আরিয়ানের হয়ে কাজ করেছে। শুভ বলে, আপনি তো তিনি? সে দ্রুত তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মানে মাথা নত করে আরিয়ানের কাছে। আরিয়ান জানায়, ইয়েস। শুভ নিজের ভুল বুঝতে পেরে খুব দ্রুত ক্ষমা চায় তার কাছে। সরি স্যার, বুঝতে পারিনি। এভাবে মাস্ক পরে থাকায় চিনতে একটু সমস্যা লাগলো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি জানতাম তোমার কাজটা ঠিকঠাক করবে। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক করছো, তার জন্য তুমি তোমার মূল্য পেয়ে যাবে, চিন্তা করো না। থ্যাঙ্কস স্যার, হ্যাঁ, আমরা সবসময় আপনার জন্য তৈরি। আরিয়ান আর সময় নষ্ট করে না। তার চোখ তখন মূল্য লক্ষ্যের দিকে। সে বলে, এবার বলো আমার জিনিসটা কোথায়? আমি এক মুহূর্ত আর অপেক্ষা করতে রাজি নই। এই রামুনি, আই, তাকে স্যার এসেছে। ওকে বস। রামু দ্রুত ভেতরের একটি ছোট ঘরে চলে যায়। সেখানে একটি মেয়েকে ধরে বেঁধে রাখা আছে। শুভ এবং আরিয়ান নীরবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই রামু ফিরে আসে, সাথে সেই মেয়েটিকে নিয়ে আসে। দৃশ্যটা এক লহমায় পাল্টে গেল। মেয়েটার মুখটা একটা লাল ওড়না দিয়ে শক্ত করে বাঁধা আছে, আর তার দুহাত পেছনে দড়ি দিয়ে এমন ভাবে বাঁধা যেন সে সামান্য নড়তেও পারবে না। সে মাথা নিচু করেছিল, তার শরীরটা ভয় কাঁপছে। এই তো বস, নিয়ে এসেছি একদম সুরক্ষিতভাবে। স্যার, আপনার জিনিস যা আপনি চেয়েছিলেন, এবার তো মুখটা খুলে দে। রামু স্যার দেখবেন। রামু সঙ্গে সঙ্গে মেয়েটার মুখের বাঁধন খুলে দিল।
ওড়না সরে যেতেই মেয়েটার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। তার নিষ্পাপ চোখ দুটো ভয়ে বিস্ফোরিত হয়ে উঠেছে। সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মেয়েটিকে দেখেই আরিয়ানের এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে যায়। তার চোখের অভিব্যক্তি এমনভাবে পাল্টে যায় যেন শুভ কিছুটা অবাক হলো, যেন সে যা আশা করেছিল এটা তা নয়। কি এটা? তোমরা কাকে এনেছো? এই কোন মেয়ে? শুভর হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। সে অপ্রস্তুত হয়ে বলে, কে মানে এ কি বলছেন স্যার? একেই তো আপনি নিয়ে আসতে বললেন। নাম ঠিকানা তো সব আমাদের দেওয়াই ছিল, আমরা তার বাড়িতে গিয়ে তুলে এনেছি। না, এই মেয়ে অন্যজন। যাকে আনতে বলেছিলাম সে এ নয়। শুভের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এত কষ্ট করে কাজ করার পর যদি এমন হয় তাহলে তার মজাজ বিগড়ে যাওয়াই স্বাভাবিক। সে বলে, দেখুন স্যার, আমরা আমাদের কাজ করে দিয়েছি, আমাদের টাকা দিয়ে দিন। আর এই মেয়েটাকে নিয়ে আপনি যা ইচ্ছা করুন, তাকে কোথায় রাখবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আমাদের টাকা দিয়ে দিলেই এই ধরনের ভুল তো আপনারাও হতে পারে, নামের সামান্য গড়বড় হতেই পারে। আরিয়ান রেগে শুভর দিকে তাকালো। তার চোখে ছিল ভয়ানক ক্রোধ। তারপর একবার মেয়েটার দিকে তাকায়। সে তখনও ভয়ে কাঁপছে। আরিয়ান এক মুহূর্তে কি যেন ভাবে। সম্ভবত তার মাথায় নতুন কোনো পরিকল্পনা এলো। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে আস্তে আস্তে বলে, ঠিক আছে, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে, চিন্তা করো না। তবে পরের কাজ আর তোমরা পাবে না, কারণ তোমরা আমাকে ভুল জিনিস এনে দিয়েছো। যাই হোক, ক্ষতি যা হওয়ার আমার হবে। এ মেয়ে, চলো আমার সাথে, দ্রুত পা বাড়াও। মেয়েটা এক মুহূর্তের জন্য মাথা তুলে লোকটার দিকে তাকালো। সে মুখে কিছু বলল না, যেন ভয়ে তার কথা বলার শক্তিও ছিল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো, নড়েও না। আরিয়ান অধৈর্য হয়ে বলে, কি হলো? কথা শুনতে পাও না? আমি বলছি চলো, 1 মিনিটও দেরি করবে না। এই কথা বলার ঠিক পরেই মেয়েটা যেন শরীরের শেষ শক্তিটুকুও হারায়। তার চোখ দুটো বন্ধ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে ধপ করে পড়ে যেতে থাকে। আরিয়ান মেয়েটিকে মেঝেতে পড়ে যেতে দেখে দ্রুত তার কাছে আসে এবং তার গম্ভীর কণ্ঠস্বর আরো কিছুটা চড়া হয়ে শুভর দিকে তাকিয়ে বলে, আরে কি হলো? অজ্ঞান হয়ে গেল কেন? কি দিয়েছো ওকে? এই কাজের জন্য শুধু সামান্য কলুফ্রমি যথেষ্ট ছিল। শুভ তো ততক্ষণে পুরোপুরি অপ্রস্তুত। সে রামুকে চেপে ধরে বলে, হেই রামু, অজ্ঞান হয়ে গেছি কেন? তোদের কি বলছিলাম? রামু মাথা নিচু করে ইতস্তত করতে করতে বলে, আসলে বস, ওকে অজ্ঞান করার জন্য ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা হয়েছিল। আমরা ভাবলাম এতে কাজ দ্রুত হবে। আরিয়ান রেগে ফেটে পড়ে। তার চোখ যেন আগুন জ্বলছে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার পরিকল্পনা সামান্য ভুলের জন্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। হোয়াট? তোমরা কি পাগল? কলফর্ম দিয়ে করলেই তো হতো, ড্রাগস দিয়েছো মেয়েটাকে। ধারণা আছে তোমাদের এতে মেয়েটার কি ক্ষতি হতে পারে? নাকি আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো? শুভ এবার নিজেকে সামলে নেয়। তার রাগ গিয়ে পড়ে আরিয়ানের উপর। সে দেখে আরিয়ান তার দলের ওপর অতিরিক্ত খবরদারি করছে। সে তার আসল পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিল, যাতে আরিয়ান তার বাড়াবাড়ি না করে। এই স্যার, বেশি জ্ঞান দেবেন না, ভালো হবে না। আমরা কিন্তু ভালো লোক নয়, আপনাদের অবস্থা খারাপ করে দেব। আমাদের সাথে অনেক বড় মাফিয়াদের যোগাযোগ আছে, জানেন? শুভ সরাসরি হুমকি দিল। সে নিশ্চিত ছিল যে এই হুমকিতে যে কোনো অচেনা লোককে শুভ ভয় দেখাতে যথেষ্ট। আরিয়ান শান্তভাবে শুভর দিকে তাকায়। তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, বরং একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। কাদের কাদের সাথে আসে শুনি, নাম বলো। ব্ল্যাক ওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্ক আছে, জানেন? আমাদের বস সরাসরি তাদের সঙ্গে কাজ করে। ও, তাই নাকি? হ্যাঁ, সুতরা আমাদের কাজ এবং প্রত্যেকদিন নিয়ে বলার আগে নিজের পরিচয় দিন। আরিয়ান তখন মাস্কের আড়াল থেকেও হাসে। তার হাসিটা ছিল অত্যন্ত রহস্যময়। সে বলে, আমি কি জানো? কে আপনি? পরিচয় দিন দ্রুত। আরিয়ান এবার তার কণ্ঠে পূর্ণ কৃতজ্ঞ ফুটিয়ে তুলে চরম সত্যতা প্রকাশ করে। সে জানায়, ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই আমি। কথাটা শুনে শুভ এবং তার দলের প্রত্যেকটা সদস্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেছে। তাদের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। ব্ল্যাক হোয়ার্ডের নাম এই অন্ধকার জগতের প্রত্যেকটা গুন্ডা এক নামে চেনে। তাদের লিডারের ভাই এখানে তাদের সামনে। শুভ শরীর ঠান্ডা স্রোত হয়ে গেল। আপনি ব্ল্যাক ওয়ার্ল্ডের দলের লিডার ভাই? তার কণ্ঠে তখন আর কোনো ঔদ্ধত্য ছিল না, ছিল শুধু চরম বিস্ময় আর ভয়। আরিয়ান হেসে বলে, তাই আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই। তোমাদের সামান্য ক্ষমতা আমার কাছে কিছুই না। শুভ সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসার মতো ভঙ্গি করে বলে, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। আরিয়ান আর কথা বাড়ায় না। সে দ্রুত মেঝেতে পড়ে থাকা মেয়েটির কাছে যায়। সে আলতো করে মেয়েটি কুড়ে তুলে নিল। তার দৃঢ় হাতে মেয়েটিকে যেন সুরক্ষিত। সে বলে, ঠিক আছে, যা হবার হয়েছে। এবার তোমরা তোমাদের প্রাপ্য টাকা নিয়ে এখান থেকে বিদায় হও, আর ভবিষ্যতে
আমার কোনো কাজে তোমাদের আর দরকার নেই। আরিয়ান মেয়েটিকে কোলে তুলে নিয়ে দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। আরিয়ান চলে যেতেই ধ্রুব হাঁপ ছেড়ে বাঁচে। সে সঙ্গে সঙ্গে রামুকে দেখে সে কখনো ভয়ে কাঁপছে। রামু বলে, বস, এটা কি হলো? এত বড় দলের লিডারের ভাই আমাদের মতো সাধারণ গুন্ডাদের দিয়ে কাজ করালো। এটা কেমন বিচার? এটাই হচ্ছে ব্ল্যাক ওয়ার্ল্ডের দলের কাজ করা। নিজেরা কোনো বড় কাজ করে না, ছোটদের দিয়ে করাই। ওরা ছায়া হয়ে কাজ করে আর সম্পূর্ণ কেউ ওদের লিডারকে দেখেনি। কোনো পুলিশ আজ পর্যন্ত ওকে ধরতে পারেনি। হেভি চালাক তো, এদের থেকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, অনেক পুলিশ কেস আছে এদের বিরুদ্ধে, কিন্তু একটা ওদের কোনো লোক ধরা পড়েনি। খুব চালাকির সাথে নিজের ফ্লাস সফল করে ব্ল্যাক কিং। বস, আমি তো ব্ল্যাক কিংয়ের ফ্যান হয়ে গেলাম। এমনভাবে কাজ করতে পারলে তো আর চিন্তা নেই। অনেক কাহিনী আজ ব্ল্যাক কিং এর কোনো কাজ করার পর কোনো শত্রু ছেড়ে যায় না, তাই কেউ এখনো তাকে ধরতে পারেনি আর পারবেও না। ওইদিকে আরিয়ান মেয়েটিকে নিয়ে তার বিলাসবহুল বাড়িতে চলে আসে। বাড়িতে প্রবেশ করতেই সে দেখে তার সকল সার্ভেন্ট অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে, কারণ আরিয়ান কখনোই এইভাবে কোনো মেয়েকে কোলে করে আনেননি। আরিয়ান একজন সার্ভেন্টকে ডেকে বলে, তিশা। তিশা দ্রুত এগিয়ে এসে বলে, বলুন স্যার। গেস্ট রুমটা খুলে দাও, আর কেউ দ্রুত ডক্টরকে ফোন করো এখনই। আরিয়ান দ্রুত গেস্ট রুমে গিয়ে মেয়েটিকে শুইয়ে দিল। মেয়েটি তখনও গভীর ঘুমে অচেতন। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসে। ডক্টর, দেখুন মেয়েটাকে দ্রুত। আরিয়ান এবার তার মাস্কটা খুলে ফেলল। ডক্টর তাকে দেখে চমকে ওঠে। ডক্টর বলে, আরিয়ান, তুমি? কি হয়েছে মেয়েটার? এ কে? মেয়েটাকে ড্রাগস ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে অজ্ঞান করার জন্য। দেখুন কোনো বিপদ হবে না তো? ডক্টর এবার আরিয়ানের দিকে তাকালেন। তিনি আরিয়ানের চোখে স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পাচ্ছে। আরিয়ান চায় না যে কোনো নিরাপদ মানুষ তাদের কারণে ক্ষতি হোক। এর থেকেও বড় চিন্তা, তার ভাই তুর্য এই কথা জানতে পারলে প্রচণ্ড রেগে যাবে। আরিয়ানের ভাই তুর্য একজন মাফিয়া জগতের সম্রাট। আরিয়ান এই ধরনের ভুল তাকে বিপদে ফেলবে। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে। হঠাৎ একটি গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শোনা যায়, যা পুরো ঘরকে স্তব্ধ করে দিল। কি হয়েছে এখানে এত রাতে? ডক্টর কেন? আরিয়ান চমকে তাকালো পেছনে। সে দেখলো তার ভাই তুর্য এসেছে। তুর্য 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, একদম বিদেশিদের মতো। তার চোখের মনি গাঢ় বাদামি রঙের, জিম করা 6 প্যাক বডি। তুর্য তখন হাসে, তার গালে টোল পড়ে, আর তার সেই টোল পড়া গালের হাসিতেই হাজারো মেয়ে ফিদা। তুর্য একজন বড় বিজনেসম্যান, পাশাপাশি মাফিয়া জগতের বেল্যাং কিং। আরিয়ানও দেখতে অনেকটা তুর্যর মতোই, তবে তার গালে টোল পড়ে না। সব মেয়েদের ড্রিম বয় তারা। তারা যে মাফিয়া জগতের সাথে যুক্ত, এটা তারা ছাড়া কেউ জানে না। আসলে দাদা ভাই। তুর্য ওকে চুপ করতে বলে ডক্টরকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলুন ডাক্তার। ড্রাগস দেওয়ার জন্য অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কিছু নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন শুধু অপেক্ষা। ও আরিয়ান, ডক্টরকে এগিয়ে দিয়ে আয়। চলুন ডক্টর। আরিয়ানা ডক্টর রুম থেকে চলে যায়। তুর্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি যেন ভেবে সে পিছন ঘুরে মেয়েটির দিকে তাকায়। মেয়েটিকে ভালো করে দেখে সেও অবাক হয়। এ কে? আরিয়ান তো কখনো এমন কাজ করে না। কাকে এনেছে সে? তুর্য ভালো করে মেয়েটাকে দেখতে থাকে। মেয়েটার হাইট হবে প্রায় 5 ফুট 2 ইঞ্চি। সে বেশ রোগা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটো গোলাপি, এলোমেলো চুল, আর তার ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে তুর্যর মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এই অনুভূতিটা তাকের কাছে সম্পূর্ণ নতুন। সে দ্রুত নিজেকে সামলে নেয়। সে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। আরিয়ান ডক্টরকে এগিয়ে দিয়ে সে সোজা তার দাদার কাছে আসে। দাদা ভাই আসবো। হুম, আয়। তুর্য আরিয়ানকে একটা প্রশ্ন করে। আরিয়ান তুর্যর দিকে ঢোকিলে তাকায়। সে যেটা ভয় করেছিল সেটাই হলো। তুর্য তাকিয়ে আছে তার ছোট ভাই আরিয়ানের দিকে। সে প্রশ্ন করে, কি হলো? চুপ করে আছিস কেন বল। আসলেই ভাই, আমি মিস্টার মাহিন চৌধুরীকে মেয়েকে তুলে আনতে বলেছিলাম, কিন্তু লোকগুলো ভুল করে এই মেয়েটাকে তুলে এনেছে। সেটা বুঝলাম, ভুল হয়েছে, কিন্তু তুই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এলি কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ ভাই, তুই তো বলেছিস একটা মেয়ে সেক্রেটারি দরকার, তাই ভাবলাম মেয়েটাকে যদি কাজের মতো হয় ট্রেন করে নেওয়া যাবে, মানে গিফটের বাস্কেটের মতো ভাবো। তুই এখন যা এখান থেকে। আরিয়ান অবাক হয়ে গেল। ভাই ওকে কিছু না বলে চলে যেতে বললো, কিন্তু কিভাবে? এটা ওর মাথায় ঢুকছে না। তবে তুর্যের রাগ সম্পর্কে আরিয়ান ভালোই ধারণা আছে। ভাইয়ের কিছু না বলে চলে যায় আরিয়ান। তুর্য ঘরের দরজাটা বন্ধ করে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সিগারেট ধরায় টান দিল সে। ধোয়ার সঙ্গে যেন অনেক দিনের
অবসাদ মিশে আকাশে মিলিয়ে যাচ্ছে। অনেক বছর পর আজ ওর মনে একটা অনুভূতি জন্ম নিচ্ছে, যেটা ও নিজেও চিনতে পারছে না। ছোটবেলায় থেকে অবহেলায় বড় হওয়া মানুষটা ভালোবাসা বলতে কিছুই জানে না। অবহেলা, একাকিত্ব আর ক্ষমতার নেশায় তৈরি হয়েছে মাফিয়া কিং তুর্য রহমান। কিছুক্ষণ পর আরিয়ান নিজের রুমে এসে বসাচ্ছে, তখন এক সার্ভেন্ট মেয়ে এসে দরজায় কড়া নাড়ে। আরিয়ান ঘুরে তাকাতেই মেয়েটি বলে, স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই, কোথায়? স্যার, নিজের রুমেই আছেন। আচ্ছা, তুমি যাও। আরিয়ান রুম থেকে বের হয়ে গেস্ট রুমের দিকে হাঁটা ধরে। ভেতরে ঢুকে দেখে মেয়েটি বিছানায় এক করে জড়ো হয়ে বসে আছে, চোখে স্পষ্ট ভয়। হ্যালো। আরিয়ান সোজা মেয়েটার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি চমকে তাকায় আরিয়ানের দিকে, চোখে মুখে আতঙ্ক লেগে আছে। আরিয়ান আবার বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাম কি বলবে? ফাবিয়া। সুন্দর নাম। কি করো তুমি? পড়াশোনা করি, অনার্স 3rd ইয়ার, গার্লস হোস্টেলে থাকি। তোমার বাবা মা? কেউ নেই আমার। ও, তাহলে একা লড়ছো জীবনের সঙ্গে। হ্যাঁ, বলা যায় তাই। আচ্ছা, তুমি ওদের জায়গায় কিভাবে গেলে? আমি কলেজ শেষে হোস্টেলে ফিরছিলাম। কয়েকজন গুন্ডা আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। তাদের একজন আমার কাঁধে কিছু একটা ফুটিয়ে দেয়, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। ও, কিন্তু আপনি কে, আর আমাকে এখানে কেন এনেছেন? আমি আরিয়ান, সূর্য রায়হানের ছোট ভাই। কি, সেই তুর্য রায়হান? মানে যার পেছনে অর্ধেক শহরের মেয়েরা পাগল? ফাবিয়ার মুখের কথা শেষ হতে সে নিজে থেমে গেল, মুখে লজ্জার ছাপ দেখা যায়। হ্যাঁ, সেই তুর্যই। আচ্ছা, আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমাকে ওদের হাত থেকে উদ্ধার করে এনেছি। এখন তুমি নিরাপদ। এখানে কেউ তোমাকে ছুঁতে পারবে না। ধন্যবাদ। আচ্ছা, আমি কি এখন ফিরে যেতে পারি? যেতে পারো, কিন্তু কিন্তু কি? আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। চাইলে নিতে পারো, আর না চাইলে চলে যেতে পারো। কি প্রস্তাব? আমার ভাই তুর্যের জন্য একজন সেক্রেটারি দরকার। আমি জানি এটা তোমার জন্য নতুন কিছু হবে, কিন্তু তোমার চোখে আমি সাহস দেখছি। তুমি ভিন্ন। তুমি হয়তো তুর্যর জীবনে আমার মতো কাউকেই দরকার। কিন্তু আমি তো এইসব কিছু পারি না। আমি শুধু একজন স্টুডেন্ট। সব শেখানো হবে ভাবিয়া। দরকার শুধু ইচ্ছা আর বিশ্বাস। তুর্যকে সামলানো সহজ না, কিন্তু তুমি যদি একবার পারো, নিজের জায়গা তৈরি করে নিতে পারবে। আমি জানি না এটা আমার পক্ষে সম্ভব হবে কিনা। তুমি চাইলে চেষ্টা করতে পারো, আমি পাশে আছি। তুমি চাইলে এখনই চলে যেতে পারো, দরজা খোলা। কিন্তু চাইলে এখানে নিজের নতুন জীবন শুরু করতে পারো, নিজের শর্তে। ফাবিয়া চুপ করে দরজার দিকে তাকিয়ে রইল। দরজাটা সত্যি খোলা, কিন্তু বাইরের পৃথিবীটা তার কাছে হঠাৎ অচেনা লাগে। এই অচেনা বাড়িতে যেন এখন একমাত্র নিরাপদ জায়গা। যদি আমি রাজি হই, তাহলে আমার কাজটা কি হবে? তুর্যের ছায়া হয়ে থাকা। ওর মিটিং, সময়, রাগ সবকিছু সামলাতে হবে। পারলে বুঝবো তুমি সত্যি যোগ্য। তাছাড়া ভালো বেতনও পাবে। আমি চেষ্টা করব। ভালো, এখন বিশ্রাম নাও। আমি তুর্যকে জানাবো তুমি জেগে উঠেছো। আরিয়ান রুম থেকে বেরিয়ে যায়। ফাবিয়া একা বসে থাকে। ওর মনে একটাই প্রশ্ন, এই অচেনা দুনিয়া কি ওর নতুন শুরু হতে পারে? বারান্দায় সিগারেট টান দিতে দিতে তুর্য দূর থেকে গেস্ট রুমের আলো দেখছে। ওর চোখে অদ্ভুত এক ঝিলিক, যেন ঠান্ডা হৃদয়ের ভেতর বহুদিন পর কিছু একটা খেলছে। ও জানি না সেটা কৌতূহল নাকি অনুভূতি, কিন্তু এর একটা কথা নিশ্চিত, আজ রাতটা সাধারণ রাত নয়। আরিয়ান আসে তুর্যের কাছে। আরিয়ান, মেয়েটা কেমন আছে? জেগে উঠেছে, ভয় পেয়েছিল, এখন একটু শান্ত। নাম কি মেয়েটার? কথা বলেছিস? হ্যাঁ। ওর নাম কি বলল? ফাবিয়া। ফাবিয়া। নামটার মধ্যে অদ্ভুত শান্তি আছে। ভাই, আমি ভাবছি ওকে তোমার সেক্রেটারি হিসেবে রাখলে কেমন হয়। মেয়েটা সাহসী, নিজের অবস্থানে দৃঢ়। তাছাড়া ওর কেউ নেই। তুই জানিস আমি এসব ব্যাপারে আগ্রহী নই। জানি, কিন্তু কখনো কিছু মানুষ নিজের অজান্তেই জীবন ঢুকে পড়ে ভাই। হয়তো ওরও সেই ভাগ্য। তুর্য আর কিছু বলে না, শুধু সিগারেটের ধোঁয়ার ভেতরে চেয়ে রইল রাতের আকাশের দিকে। দূরের কোথাও যেন ফাবিয়ার ভয় মিশে যাচ্ছে, আর তুর্যের বুকের ভেতর গম্ভীরভাবে জন্ম নিচ্ছে এক অজানা অস্থিরতা। আরিয়ান আবার এসেছে ফাবিয়ার সামনে। আরিয়ান প্রশ্ন করে, তো কি ভাবলে? কাজ করবে? কি হলো? কিছু না। রাজি নও নাকি? হ্যাঁ, রাজি, কিন্তু একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমাকে কেন সেক্রেটারি হওয়ার অফার দিচ্ছেন?
আপনি তো আমাকে চেনেনও না। আমরা যাদের কাজে নিই তাদের তো আগে থেকেই চিনি না, তাই বলে কি তাদের নিই না? সেটা নয়, কিন্তু আমি বুঝতে পারছি তোমার কনফিউশনের কারণ। আসলে আমার দাদা ভাই মানে তুর্যের যে হারে সেক্রেটারি চেঞ্জ হয়, মনে হয় এত জামা কাপড়ও মানুষ চেঞ্জ করে না। কেন? রাগী মানুষ তো, একটু কিছু ভুল হলেই সোজা বের করে দেয়। কোনো ছেলে রাগের কারণে ওর সেক্রেটারি হতে চায় না। মেয়েরা আসে কিন্তু একদিনের বেশি কেউ টিকে না। আমাদের অফিসে প্রতিদিন সেক্রেটারি নিয়োগ চলে। ও, আরিয়ানের কথাগুলো ফাবিয়ার মনে একটা ভয়ের সৃষ্টি হলো ঠিকই, কিন্তু নিজের ক্রাশ বয়কে এত কাছ থেকে দেখার সুযোগও কিছুতেই হাতছাড়া করতে চায় না, তাই সে রাজি না হয়েও পারে না। আরিয়ান বলে, তোমার শরীর যদি ভালো লাগে তাহলে তুমি বাড়ি চলে যেতে পারো। আমি বাড়ি যাব। ওকে, তুমি যাও, কিন্তু মনে রেখো কালকে অফিসের প্রথম দিন, সকাল 10টায় চলে আসবে। দেরি করবে না। দাদাভাই কিন্তু দেরি একদম পছন্দ করে না। ঠিক আছে। ফাবিয়া আরিয়ানের থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সকাল, খাবার টেবিলে ওরা দুই ভাই বসে আছে। আরিয়ান, আজকে সেক্রেটারি নতুন কাউকে ঠিক করেছিস তো? ভাই। কাদেরকে ধরে আনো কে জানে, একটাও ঠিকমতো কিছু করতে পারে না। এবারও যদি কোনো ভুলভাল কাউকে সেক্রেটারি করো, এবার আমি তোমাকে বের করে দেব, বলে দিলাম। এবার কোনো ভুল নয়, একদম ঠিক জনকে নিয়োগ করছি। ঠিক হলেই ভালো, না হলে তোমার কপালে দুঃখ আছে। তুর্য ব্রেকফাস্ট করে চলে যায়। আরিয়ান খাবার টেবিলে বসে তুর্য চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, আল্লাহ গো, এবার যেন দাদা ভাইয়ের সেক্রেটারি পছন্দ হয়, না হলে আমি শেষ। অফিসে এসে দুই ভাই, ঘড়ির কাঁটা 10টা বেজে 10 মিনিট। আরিয়ান তুর্যের কেবিনের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে আর তর্ক দিয়ে না কাটছে। ও এতটাই চিন্তিত মনে হচ্ছে সেই নখটাই খেয়ে ফেলবে। ম্যানেজার, একটা মেয়ে আসার কথা, নাম ফাবিহা। মেয়েটা আসলো অফিসে? না স্যার। ও, আরিয়ান খালি পায়চারি করছে। এর মাঝে পিয়ন এসে বলল, আমাকে আমার দিন শেষ। তাড়াতাড়ি যান, আবার রেগে যাবেন উনি। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি উপরে গিয়ে জান্নাতবাসী হতে পারি। আমিন, এবার যান। আরিয়ান এগিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দরজা খুলে বলল, মে আই কাম ইন? নো, ওখানেই দাঁড়িয়ে থাকো তুমি। কেন? আবার বলছো কেন? তোমাকে বের করে দেইনি, তোমার ভাগ্য ভালো। দাদা ভাই, তোমার নিয়োগ করা মানুষটা কোথায়? একদম পারফেক্ট, তাই না? এই তার পারফেক্টের নমুনা। 10টা বেজে 15 মিনিট হয়ে গেল, এখনো পাত্তা নেই। আরিয়ান কিছু বলে না, কারণ ওর কথা বলার মতো মুড নেই। তুর্য আবার বলে, আমার না রাগ উঠছে, তুমি এখান থেকে যাও। দাদা ভাই। যাও এখান থেকে। আরিয়ান চুপচাপ চলে যায়। তুর্য চেয়ারে বসে কাজ করতে থাকে। কিছু সময় পর আরিয়ান আবার দরজায় টোকা মারে। কে? আমি। আবার এসেছো কেন? রেগে আছো আমার উপর? তুমি যাও এখান থেকে, না হলে মাইর খাবে। তুর্য আবার চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। তুর্য বিরক্ত হয়ে বলে, তুমি কি আমার হাতে মাইর খাবে এখন? তুর্য কথাটা বলে দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। ও আবার কাজ করতে থাকে। 2 মিনিট পর মে আই কাম ইন? কারো কণ্ঠ শুনে আরিয়ান মাথা তুলে তাকিয়ে সামনে মানুষটাকে দেখে থমকে গেল। তারপর তুর্য টেবিলের ওপারে বসে ফাইলগুলো একের পর এক উল্টে দেখছে। সব করা যেন অস্বাভাবিকভাবে নীরব। বাইরের শহরের কোলাহল, বাড়ি গাড়ির হর্ন, অফিসের মানুষজনের গুঞ্জন, কিছুই কেবিনের দেয়াল ভেদ করে আসছে না। কাচের জানালায় রোদ হালকা ঢুকছে। তুর্যের মুখে পড়ছে এই সোনালি আভা। কালো রঙের শার্টে তার গায়ের ফর্সা রংটাও আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তুর্য কফির কাপে চুমুক দিতে যাচ্ছিল, তখনই দরজায় নরম একটা নক শোনা গেল। মে আই কাম ইন স্যার? এবার আরিয়ানের গলা শোনা যায়নি, মেয়েলি একটা কণ্ঠ। তুর্য মুখ তুলে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে ফাবিয়া নামের সেই মেয়ে। চোখে হালকা কাজল, মুখে কোনো সাজ নেই, তবুও অদ্ভুত এক শান্ত সৌন্দর্য ছড়িয়ে আছে তার মধ্যে। সাত রঙের সালোয়ার কামিজে সে যেন নিঃশব্দ এক আলো। তুর্য খানিকটা অবাক হয়ে গেল। চিনতে সময় লাগলো না ওর। আরিয়ান যাকে তুলে এনেছে সেই মেয়েটি এখন ওর সামনে। ইয়েস, কাম ইন। মেয়েটি ভেতরে এলো, হাতে একটা ফাইল। আরিয়ান পাঠিয়েছে তাকে। ফাবিয়ার প্রতিটা পদক্ষেপে এক ধরনের আত্মবিশ্বাস, কিন্তু চোখে সামান্য নার্ভাসনেসও আছে। তুর্যের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। মনেই প্রশ্ন জাগিয়ে মেয়েটি কি ভয় পাচ্ছে? ফাবিয়া একবার চারপাশে তাকিয়ে নিজেকে সামনে নিয়ে বলে, আমি ফাবিয়া, আপনার নতুন সেক্রেটারি। আরিয়ান স্যার পাঠিয়েছে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ও, তাই নাকি? আচ্ছা, আপনি এত দেরি করে এলেন কেন? ফাবিয়া একটু লজ্জিত মুখে বলল,
আসলে স্যার রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। তুর্য হালকা হেসে কফিতে চুমুক দেয়, তারপর বলে, ঠিক আছে, আপাতত আপনি একটু বাইরে যান। আর হ্যাঁ, আমার ভাই আরিয়ানকে একবার ডেকে দিবেন। ফাবিয়া মাথা নেড়ে বলল, ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ফাবিয়া বাইরে বের হয়ে দেখে আরিয়ান ইতিমধ্যে করিডোরে দাঁড়িয়ে আছে। আরিয়ান ছুটে এসে ফাবিয়াকে প্রশ্ন করে, কি হলো, প্রথম দিনই লেট? দাদা ভাই তোমার সাথে আমাকেও বের করে দেবে এবার। সরি, সত্যি দেরি হয়ে গেছে। সরি বলে কি হবে, বলো ভিতরে কি হলো? স্যার আমাকে বাইরে যেতে বললেন, আর আপনাকে ভেতরে যেতে বললেন। আরিয়ান একটু থমকে যায়, যা ভয় পাচ্ছে তাই যে হচ্ছে। তুর্য আবার কি ভাবছে কে জানে। সে বলে, বাহ, শুরুটাই বুঝি বিপরীত দিক থেকে হলো। ফাবিয়া কিছুই বুঝতে পারে না। আরিয়ান দ্রুত আসে। আরিয়ান কেবিনে ঢুকে মুখ গম্ভীর করে বসে তুর্যের সামনে। তুর্য তাকায় না ওর দিকে, শুধু বলল, ওটা কাকে নিয়োগ করেছিস তুই? সরি ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। ওকে। তুর্য শান্তভাবেই বলল কথাটা। আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার বলে, আমি মেয়েটাকে এখনই বের করে দিচ্ছি, তোর চিন্তা নাই, সরি আর হবে না। তুর্য চোখ তুলে তাকালো এবার আরিয়ানের দিকে, তারপর বলে, কোথায় যাচ্ছিস? ফাবিয়াকে বের করতে। আমি বলেছি বের করতে। মানে? মানে মেয়েটা থাকবে, ওকে সব কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দে, যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? আরিয়ান থমকে গেল, মুখে হালকা লজ্জা ভাব। সে বলে, ওকে। সে কেবিন থেকে বের হয়ে এলো, মুখ ভার হয়ে গেছে, যেন হার মেনে ফেলা কারোর মতো হাঁটছে সে। ম্যানেজার পাশেই দাঁড়িয়েছিল। আরিয়ানের মুখ দেখে জিজ্ঞেস করে, কি হলো স্যার? যা হবার তাই হলো। মানে? ফাবিয়া এখন থাকবে, নতুন কাউকে দরকার নেই। বুঝেছি, তুর্য স্যারের মন কেড়ে ফেলেছে মনে হয়। আরিয়ান চোখ পাকালো। ম্যানেজারের হাসি থামায়। আরিয়ান রেগে বলে, চুপ কর, যা করার কাজটা কর, বেশি ভাবিস না। দিনের বাকি সময়টা ফাবিয়া একটানা কাজ করে গেল। তুর্য মাঝে মাঝে নির্দেশ দিচ্ছে, কিন্তু তার দৃষ্টির মাঝে একটা অনিশ্চিত নরম ভাব আছে, যেন প্রতিবার ফাবিয়ার দিকে তাকালে নিজের ভিতর কিছু নড়ে ওঠে। আরিয়ানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়েছে ম্যানেজার। আরিয়ান বলে, কারণ ফাবিয়াই থাকবে এখন। এ নয়, হ্যাঁ। ফাবিয়া, চলো তোমাকে সব কাজগুলো বুঝিয়ে দিই। ফাবিয়া আর আরিয়ান চলে যায়। ম্যানেজার হাঁ করে দাঁড়িয়ে থাকে, কারণ এমনটা সে প্রথমই দেখেছে। ম্যানেজার মাথা চুলকে নিজেই নিজেকে বলে, কি হলো এটা? তুর্য স্যার মেয়েটা দেরি করে আসা সত্ত্বেও তাকে রেখে দিলেন, ব্যাপারটা কি হলো? কয়েকটা দিন এইভাবেই কেটে যায়। ফাবিয়া মন দিয়ে কাজ করছে, অফিসের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই। আরিয়ান আর ফাবিয়ার মাঝে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তারা দুজন প্রায় সারাদিনই নিজেদের মধ্যে টুকটাক গল্প করে, হাসাহাসি করে। তবে অফিসের বস তুর্য, সে যেন বরাবরই এক অচেনা রহস্য। ফাবিয়ার সাথে দরকার ছাড়া কোনো কথাই বলে না সে। আর সেই কারণেই অফিসের অন্য কর্মচারীরা সবাই অবাক, কারণ এটাই প্রথমবার যে কোনো সেক্রেটারি, তাও আবার একজন মেয়ে, এতগুলো দিন ধরে এই অফিসে কাজ করে যাচ্ছে। তুর্য সাধারণত কারোর ক্ষেত্রে এত নরম হয় না। হ্যাঁ বলুন। এই ফাইলটা স্যারের সাইন লাগবে, স্যার আজ অফিসে আসবে না, তাই বাড়িতে গিয়ে সাইনটা করিয়ে আনতে হবে। আমাকে বলছেন কেন? তোমাকে বলবো না তো কাকে বলবো, তুমিই তো যাবে স্যারের বাড়ি। আমাকে যেতে হবে? হ্যাঁ, গাড়ি নিচে রেডি আছে, যাও। ফাবিয়ার একটু অস্বস্তি হয়, কিন্তু বসের আদেশ, তাই ফাবিয়া আর কথা না বাড়িয়ে গাড়িতে করে তুর্যর বিলাসবহুল বাড়িতে এসে পৌঁছায়। বাড়িটা বাইরে থেকে যতটা গম্ভীর, ভেতর থেকে যেন ততটাই নিস্তব্ধতা বিরাজ করছে। গেট দিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ানও যেন কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে। ফাবিয়া ধীরে ধীরে দরজার কাছে এগোতেই একজন হাউসকিপার দরজা খুলে দাঁড়ায়। আপনি? হ্যাঁ আমি। তুর্য স্যার বলছেন? হ্যাঁ, ওপরে আছেন। কোন রুমটা? ওপরে গিয়ে ডান দিকে প্রথম রুমটা। ফাবিয়া ফাইলটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। সে সোজা তুর্যের রুমে প্রবেশ করে দেখে কেউ নেই। রুমের ভেতর চোখ বুলিয়ে ফাবিয়া আরো বেশি অবাক হয়। গোটা ঘরটা কেবল ব্ল্যাক কালারের ডেকোরেশন করা, কালো দেওয়াল, কালো আসবাবপত্র, এমনকি ঘরের পর্দাগুলোও কালো। ফাবিয়া নিজের মনে বিড়বিড় করে বলে, বাবা গো, সবটা ব্লক। মনে হচ্ছে কোনো রুমে নয়, একটা অন্ধকার জগতে এসে পড়েছি। ফাবিয়া এদিক ওদিক খুঁজে দেখে, কিন্তু স্যারের কোনো চিহ্ন নেই। কোথায় গেলেন স্যার? আমি বরং নিচে চলে যাই। ফাবিয়া রুম থেকে বের হবে, ঠিক তখনই দরজার সামনে কারোর সাথে সজোরে ধাক্কা লাগে তার। ধাক্কার চোটে ফাবিয়া মেঝেতে পড়ে যেতে গেলেই মুহূর্তের মধ্যে কেউ একজন তাকে ধরে নেয়। ফাবিয়া চোখ তুলে দেখায়, সামনে তুর্য দাঁড়িয়ে, তার গোটা শরীর ভিজে। দেখে মনে হচ্ছে এই মাত্র গোসল করে এসেছে। টুল থেকে টপ টপ করে পানি ফাবিয়ার মুখের ওপর পড়ছে।
ফাবিয়া দেখে তুর্য এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জানো, এই পৃথিবীর কোনো কিছুরই খেয়াল নেই তার। তুর্যর এই ভিজে শরীর আর চোখের স্থির চাহনি দেখে ফাবিয়ার বুকের ভেতর একটা অদ্ভুত তোলপাড় শুরু হয়। খুব ধীরে বলে, স্যার। ফাবিয়ার ডাকে তুর্যের ধ্যান ভাঙে, সেও সম্মতি ফিরে পায়। দ্রুত হাতে ফাবিয়াকে সোজা করে দাঁড় করিয়ে দেয় সে। তুমি এখানে? একটা ফাইলে সাইন করানোর ছিল, আপনি আসুন, আমি নিচে গিয়ে বসছি। ফাবিয়া তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। বেচারি এখনো সেই আকস্মিক ধাক্কা আর তুর্যের সেই অন্যরকম লুক দেখে পুরো শক্ট হয়ে আছে। তুর্যের এমন চাহনি তার কাছে সম্পূর্ণ অপ্রকাশিত ছিল। ওইদিকে তুর্যও কেবল একটা ঘোর লেগেছিল ফাবিয়ার চোখের দিকে। কেন এমন হলো সেই কারণটা তারও অজানা। ওইসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে রেডি হয়ে এসে নিচে যায়। তুর্য নিচে গিয়ে দেখলো আরিয়ান আর ফাবিয়া হেসে হেসে কথা বলছে। ওদের এই স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তুর্যের বুকের ভেতর একটা চিনচিন করা রাগ অনুভব হয়। আরিয়ান, এখানে কি করছিস? ফাবিয়ার সাথে একটু আড্ডা মারছিলাম। কাজ নেই তোর? না, এখন আমি ফাবিয়ার সাথেই আড্ডা মারবো। যা ইচ্ছা কর। তুর্যর আগে মুখ ফিরিয়ে চলে যেতেই যাচ্ছিল, ঠিক তখনই ফাবিয়া তাকে ডাক দেয়। স্যার দাঁড়ান। ফাবিয়ার কথা শুনে তুর্য থেমে যায়। তুর্য ঘুরে তাকায় ফাবিয়ার দিকে। কি বলো? স্যার, আপনার সাইন লাগবে। তুর্য ফাবিয়ার হাত থেকে ফাইলগুলো নিয়ে দ্রুত সাইন করে দিয়ে এক মুহূর্ত দাঁড়ালো না, রাগে হনহন করে ওখান থেকে চলে গেল। তুর্য চলে যেতেই আরিয়ান আবার ফাবিয়ার সাথে কথা বলতে শুরু করলো। তাদের এই হাসাহাসি কেন জানি তুর্যের সহ্য হচ্ছে না। রাত্রিবেলা তুর্য আর আরিয়ান রুমের ভেতর দাঁড়িয়ে আছে। বারান্দায় দাঁড়িয়ে রাতের দৃশ্য দেখছে তুর্য। আরিয়ান এসে বলে, দাদা ভাই ডেকেছো? হুম, সব প্ল্যান ঠিকঠাক তো? সবটা হয়ে গেছে। গুড। দাদা ভাই একটা কথা বলবো? কি বলো? দাদা ভাই, আমরা কেন মাফিয়া জগতের সাথে যুক্ত? আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তবুও তুমি কেন খারাপ জগতের তার সাথে যুক্ত আছো? কিন্তু আমাকে তুমি সবটা থেকে দূরে রাখছো কেন? তুর্য আরিয়ানের এমন প্রশ্নে চুপ করে যায়। তার মুখে কোনো উত্তর নেই। আরিয়ান আবার বলে, দাদা ভাই বলো, আমি তোমার ভাই হয়েও জানি না তুমি মাফিয়া জগতে কেন আছো। তুমি তো কোনো বেআইনি কাজ করো না, আমি জানি। তাহলে কেন নিজেকে ওই জগৎটার সাথে জড়িয়ে রাখছো বলো দাদা ভাই। তুর্য কিছুক্ষণ চুপ থাকে, আরিয়ানের দিকে তাকায়। তারপর তুর্য বেশ ভারী গলায় বলে, কি জানতে চাস তুই? তুমি ব্ল্যাক কিং, মাফিয়া জগতের ব্ল্যাক কিং, যাকে গোটা জগতের সবাই ভয় করে। কিন্তু তুমি আসলে কি করো? মাফিয়া কিং এর আসল কাজ কি? আমার বিশ্বাস আমার দাদাভাই যে কিনা আমাকে সৎ পথে থাকার শিক্ষা দিয়েছে, অন্যায় থেকে দূরে রেখেছে, সে দাদাভাই অন্যায় কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। তুর্যের চোখ দুটো যেন কেবল কঠিন হয়ে আসে। সে আরিয়ানের দিকে চেয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, মাফিয়া এমন একটা জগৎ যেখানে কেউ একবার ঢুকলে আর বের হয়ে আসতে পারে না। আমিও পারিনি। আমি তৈরি হয়ে গেছি মাফিয়া জগতের ব্ল্যাক কিং। আমি কখনো চাইনি তুই এসবের সাথে জড়িয়ে যা, তাই সব সময় তোকে এসব থেকে দূরে রেখেছি। তোকে সঠিক শিক্ষা দিয়েছি, আর আমি পেরেওছি। তুই মানুষের মতো মানুষ হয়েছিস। আমি আর কিছু চাই না, আর কিছু না। তুর্যের কথাগুলো বলে দ্রুত ওখান থেকে চলে যায়, যেন সে আর এই বিষয়ে একটা কথাও বলতে চায় না। আরিয়ান নিজের মনে বলে, দাদা ভাই আজ আবারও এড়িয়ে গেলে তুই। আসলে তুই কি করিস সেটা তো আমি জানবই। পরদিন অফিসে আরিয়ানের মনটা আজ ভারাক্রান্ত। তুর্য দাদা ভাইয়ের মাফিয়া কাজগুলো নিয়ে কোনো তথ্যই সে জোগাড় করতে পারছে না। ব্ল্যাক ওয়াচ এর আন্ডারে তুর্য যেসব কাজ করে বা যাদের দিয়ে কাজ করায়, সেসব কাজকর্ম বা লোকজন সম্পর্কে যেন গোটা বিশ্ব এক চরম গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এত চেষ্টা করেও একটা সুতো খুঁজে পেল না আরিয়ান। তার মনটা তাই বিক্ষিপ্ত হয়ে আছে। তার চিন্তার ঘোর ভাঙে ফাবিয়ার মিষ্টি ডাকে। হ্যালো স্যার। হ্যালো ফাবিহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো। স্যার আপনার কি মন খারাপ? আপনাকে একটু অন্যরকম লাগছে। কই না তো, তেমন কিছু না, একটু কাজের চাপ। স্যার একটা কথা আপনাকে বলার ছিল। কি? আমার ক্লাস আছে আজকে, তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আর আগামীকাল আমি অফিসে আসতে পারবো না। কেন, জরুরি কাজ? হ্যাঁ, কলেজে একটু দরকার আছে, কিছু পেপার ওয়ার্ক জমা দিতে হবে। ও, এখন কলেজে যাবে তাহলে? হুম। চলো আমি নামিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো, ট্যাক্সি নিয়ে নেব। আরিয়ান মুখটা একটু মলিন করে ফেলে। আমাকে তুমি বন্ধু ভাবতে পারোনি এখনো, তাই না? সামান্য একটা সাহায্য নিতে পারছো না,
আরিয়ানের এই কথায় ভাবে কিছুটা নরম হয়ে যায়। সে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসে। চলুন। আরিয়ানের মুখে হাসি ফোটে, সে বলে, যেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে অফিসের বাইরে তুমি করে রাখতে হবে। আর রোহান, মানে আরিয়ান বলতে হবে, সার্ফের নয়, শুধু আরিয়ান। ওকে। ফাবিয়া আর আরিয়ান দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে তুর্য তার ল্যাপটপে বসে অফিসের সিসিটিভি ফুটেজ দেখছিল। ফাবিয়া আর আরিয়ানের পুরো কথোপকথন সে শুনতে পায়নি, কিন্তু সে দেখলো ফাবি হেসে হেসে আরিয়ানের সাথে কথা বলছে। তারপর দুজন একসাথে অফিস থেকে বেরিয়ে গেল। এই দৃশ্যটা যেন তুর্যের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। তার মুখটা শক্ত হয়ে এলো। তুর্য উত্তেজিত হয়ে নিজের মনেই বলে, আমার এমন লাগছে কেন? তাহলে কি আমি ফাবিয়াকে... না, এটা হতে পারে না। তুর্য রায়ান কাউকে ভালোবাসতে পারে না, কারোর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে না, পারে না। তুর্য দ্রুত ল্যাপটপটা বন্ধ করে দেয়। তার ভিতরে তীব্র অস্থিরতা কাজ করছে, যা সে দমন করতে চাইছে। সে জানে এই অনুভূতি তার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। ওদিকে আরিয়ান ফাবিয়ার কলেজের সামনে গাড়ি দাঁড় করালো। ম্যাম, আপনার কলেজে এসে গেছি। থ্যাঙ্কস, অনেকটা পথ বাঁচিয়ে দিলে। ওয়েলকাম। বন্ধুর জন্য এতটুকু করাই যায়। ফাবিয়া হাসে। শোনো, চলো আমার এক বন্ধুর সাথে দেখা করাই। সে তোমার বিরাট বড় ফ্যান। ও, তাই নাকি? তাহলে তো দেখা করতে হচ্ছে। আমি গাড়িটা পার্কিং করে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। আরিয়ান দ্রুত গাড়ি পার্কিং করে ফাবিয়ার কাছে আসে। চলো। ফাবিয়ার আরিয়ান কলেজে ঢোকে। ক্যাম্পাসের ভেতর আরিয়ান দেখে সবাই অবাক হয়ে যায়। তার ওপর ফাবিয়ার সাথে তাকে দেখে অবাকের মাত্রাও অনেক বাড়ে। সবাই ফিসফিস করে কথা বলতে শুরু করে। কিছু মেয়ে তো চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে রইল। ফাবিয়া সেসব পাত্তা না দিয়ে তার বন্ধু রুহির কাছে আরিয়ানকে নিয়ে আসে। ফাবিয়া, কিরে, কোথায় ছিলে এতদিন? কোনো খোঁজ খবর নেই তোর? বলছি সবটা, তার আগে দেখো তো আমার পাশে কে। রুহি ফাবিয়ার পাশে দাঁড়ানো আরিয়ানকে দেখে পাথর হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে সত্যি আরিয়ান দাঁড়িয়ে আছে। সে নিজের চোখ ভালো করে ডলে আবার তাকালো। এটা সত্যি আরিয়ান তো। আরিয়ার এমন কাণ্ড দেখে আরিয়ান না হেসে পারে না। আরিয়ানের হাসির শব্দে রুহি আরো বেশি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে ক্রাশ খেয়ে যায়। এই রুহি। ফাবিয়ার তাকে রুহির জ্ঞান ফেরে। সে দ্রুত নিজের সামনে নেয়। রুহি যেন স্বপ্ন দেখছে। সে বলে, হ্যাঁ বল। কি করছিস তুই এসব? আমি বিশ্বাস করতে পারছি না, আমার সামনে আরিয়ান রায়হান দাঁড়িয়ে আছে, সে হাসছে। আরিয়ান মৃদু হাসে। আমি সত্যি আরিয়ান। আরিয়ানের মতো দেখতে অন্য কেউ নয়। রুহি আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। রুহির লজ্জা রাঙা মুখ দেখে আরিয়ানের বুকের ভেতর অদ্ভুত ভালো লাগার চিনচিন ব্যথা অনুভূত হয়। আরিয়ান, ও হলো রুহি, আমার সবচেয়ে কাছের বন্ধু। হ্যালো রুহি। হ্যালো ফাবিহা, আমি তাহলে এবার আসি। আমার আবার অফিসে যেতে হবে, না হলে দাদা ভাই রেগে যাবে। ওকে, যাও। বাই। আরিয়ান ওদের বিদায় জানিয়ে চলে যায়। রুহি উত্তেজিত হয়ে প্রশ্ন করে, ফাবিয়া, আরিয়ানের সাথে তোর সম্পর্কটা ঠিক আমি বুঝলাম না, তোরা এত ফ্রি কিভাবে? সব বলবো, চল। ফাবি এবার পুরো ঘটনা রুহিকে খুলে বলে। কিভাবে সে চাকরি পেল, আরিয়ানের সাথে তার বন্ধুত্ব, আর টুজসের শীতল ব্যবহার, সবটা। রুহি সবটা শুনে যেন আকাশ থেকে পড়ল। তার মুখ হা হয়ে রইল। রুহি আশ্চর্য ভাব নিয়ে বলে, মানে তুই এত বড় এক মাফিয়া কিং এর অফিসে কাজ করিস, আর আরিয়ান তোকে ড্রপ করতে আসছিল? তোর তো কপাল ভালো ফাবিয়া, তুই তো... চুপ, এটা কেউ না জানে, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই একটা কথা বলবো। বল। আমার সাথে আরিয়ানের লাইন করে দিবি, মানে একটু কাছাকাছি আসার ব্যবস্থা করে দিবি। ফাবিয়া হা করে রুহির দিকে তাকিয়ে থাকে। রুহি তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? রুহি, কি বলছিস এসব তুই? আমি আরিয়ানের সাথে তোর রিলেশন করাবো? আমি তো নিজেই কারোর সাথে রিলেশন করতে পারি না। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি নিজেই তো তুর্য স্যারের উপর লাট্টু হয়ে আছি, কিন্তু মশাই তো আমাকে পাত্তাই দেয় না। হিম শীতল একটা বরফ খণ্ড যেন। ফাবিয়ার কথা শুনে রুহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাচালি ভাই, আমি ভাবলাম তুই আরিয়ানকে পছন্দ করিস, আমার তো হাড় বেরিয়ে যাচ্ছিল। পাগলি। পরদিন রাত্রেবেলা তুর্য তার বিশাল বেডরুমে একা বসে আছে। তার মনটা আজ কিছুতেই শান্ত হচ্ছে না। গত 2 দিন ফাবিয়া অফিসে আসেনি। ফাবিয়ার কি হলো? 2 দিন অফিসে আসলো না? শরীর টরীর খারাপ করলো না তো? তুর্য নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ফাবিয়ার অনুপস্থিতি যেন তাকে পুরো রুটিন এলোমেলো করে দিয়েছে। তুর্য ভাবতে থাকে, আমি
কেন এত উত্তেজিত হচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমি বড্ড ভালোবেসে ফেলেছি ফাবিয়াকে। ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। এই অনুভূতি আমি আর অস্বীকার করতে পারছি না। তুর্য তার জীবনের প্রথমবারের মতো এই দুর্বলতা অনুভব করছে। মাফিয়া জগতের প্যারাং কিং আজ ভালোবাসার কাছে হার মানল, কিন্তু এই স্বীকারোক্তি তাকে আরো বেশি জেদি করে তোলে। ফাবিয়া তার এই ভাবনা তার মনে গেঁথে যায়। পরদিন সকালে ফাবিয়া এখনো অফিসে আসেনি। তুর্য এবার সত্যি সত্যি ফাবিয়ার জন্য চিন্তা হচ্ছে। সে আর অপেক্ষা করতে পারল না। আরিয়ান, একবার আমার রুমে আয়। আরিয়ান কিছুক্ষণের মধ্যেই তুর্যের কেবিনে আসে। দাদা ভাই, ডাকছিলি? হুম, বলছি। আমার সেক্রেটারি কোথায় গেল? ও, তোকে তো বলা হয়নি। ফাবিহার কলেজে দরকার ছিল, তাই কালকে অফিসে আসেনি, আর বললো আজকে আসবে, তবে একটু দেরি হতে পারে। সেটা আমাকে বলতে হয় না? আমি জানি না, তোকে বলছে ফাবিয়া যেতে, যে কাল আসবে না, আর আজকে আসতে দেরি হবে, সেটা তো সকালেও ফোন করে আমাকে বলেছে। ও, ওই শোন, আমার একটা মিটিং আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তুই ফাবিয়াকে বলে দে সরাসরি যেন সেখানে চলে যায়। ওকে, বলে দেব। তুর্য মিটিং এর জন্য বেরিয়ে যায়। আরিয়ান ফাবিয়ার ফোনে কল দেয়, আর সে যেন সরাসরি মিটিংয়ে জায়গায় চলে যায়। মিটিংটা হচ্ছে শহরের বিখ্যাত একটা 5 স্টার হোটেলে। ফাবিয়া মিটিং শুরু হবার ঠিক 3 মিনিট আগে সেখানে চলে আসে। ফাবিয়া দম নিয়ে মনে মনে বলে, একটু আগে এসেছি, না হলে স্যার তো আমাকে কিমা বানিয়ে ছাড়তেন। তুর্য ফাবিয়াকে আর চোখে একবার দেখে মিটিং শুরু করে। মিটিংয়ে সে যেন স্বাভাবিকের চেয়েও বেশি গম্ভীর, শীতল আর পেশাদারি। মিটিং শেষে সবাই চলে যায়, থাকে শুধুমাত্র তুর্য আর ফাবিয়া। ফাবিয়া ফাইলগুলো গুছিয়ে নিয়ে তুর্যর দিকে তাকায়। স্যার, যাবেন তো? তুর্য ফাবিয়াকে কিছু না বলে স্থির দৃষ্টিতে তার দিকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো। তুর্যের এমন আচরণে ফাবিয়া খুব অবাক হয়। তার দিকে তুর্যের এগিয়ে আসা দেখে ফাবিয়া পেছাতে শুরু করে। স্যার, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? মানে? ফাবিয়া পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে নিজের পিঠ ঠেকায়। তুর্য সাইড কাটিয়ে বের হতে যাবে, ঠিক তখনই তুর্য দ্রুত এসে ফাবিয়ার 2 হাত দেয়ালে চেপে ধরে ফাবিয়াকে আটকে দেয়। ফাবিয়া এমন পুরোপুরি তুর্যের কাছে বন্দী। ফাবিয়ার বুক ধড়ফড় করে কাঁপতে থাকে। তুর্য এত কাছে, সে আর কিছু ভাবতে পারছে না। মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে ওর। এই শীতল মানুষটার ভেতর যে এক আগ্নেয়গিরি চাপা আছে, তা সে এই মুহূর্তে স্পষ্ট অনুভব করতে পারে। ফাবিয়া কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, কি করছেন? তুর্য নিজের মুখটা ফাবিয়ার মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। ফাবিয়া ভয়ে চোখ বন্ধ করে। তুর্য আলতো হেসে ফাবিয়ার মুখে ফু দিয়ে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো করে উড়িয়ে দেয়। ফাবিয়ার চোখগুলো ভয়ে আরো শক্ত করে বন্ধ হয়ে যায়। সে শ্বাস নিতেও যেন ভুলে গেছে। তুর্য ফাবিয়ার এমন কাণ্ড দেখে হাসতে থাকে। তার এই হাসি যেন কোনো এক অজানা সুরের মতো। তুর্যের হাসির শব্দ শুনতে পেয়ে ফাবিয়া চোখ তুলে তাকায়। সে সূর্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এই প্রথম সে সূর্যকে হাসতে দেখেছে। তার এই হাসি যেন পুরো পরিবেশটাকে এক লহমায় বদলে দেয়। তুর্য ফাবিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হাসি থামিয়ে বলে, কি দেখছো? আপনার হাসি। ফাবিয়া কথাটা বলে দিয়ে লজ্জায় পড়ে যায়। অন্যদিকে তুর্য ফাবিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তার মুখটা আবার আগের মতোই গম্ভীর হয়ে যায়। সে ফাবিয়ার হাত ছেড়ে ফাইলগুলো হাতে নিয়ে ঠান্ডা গলায় বলে, চলো, কাজ শেষ। কয়েকদিন পর। সেই দিনের ঘটনার পর তুর্য যেন একটু বদলে গেছে। সে ফাবিয়াকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে সে ফাবিয়াকে পছন্দ করে। মাঝে মাঝে আর চোখে তাকানো, কাজের অছিলায় কাছে আসা, অন্যদের সাথে কথা বলে একটু রাগ দেখানো, এসবে তুর্যের রুটিন হয়ে গেছে। ফাবিয়াও তুর্যের এই নীরব ভালোবাসা বুঝতে পারছে। ফাবিয়া তুর্যকে ভালোবেসেও ফেলেছে। তার কাছে তুর্য এখন কেবল বস নয়, তার স্বপ্নের মানুষ। ওইদিকে আরিয়ান তো রুহির প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফাবিয়ার মাধ্যমে রুহিকে জানার পর থেকে সে যেন রুহিকে বুঝতে পারছে না, ভুলতেও পারছে না। রুহির সরলতা আর লাজুক মুখটা তার মনে গেঁথে গেছে। একদিন অফিসে আরিয়ান ফাবিয়াকে ডাকে। ফাবিয়া, আমার একটা কাজ করতে পারবে? কি কাজ বলো? রুহিকে নিয়ে কফি শপে আসতে পারবে আজ বিকেল 5টার সময়? কেন হঠাৎ সেখানে কেন? প্লিজ প্রশ্ন করো না, শুধু এতটুকুই করো, সবটা বুঝতে পারবে। এটা আমার জন্য খুব জরুরি। ওকে, নিয়ে যাব। আরিয়ানের কথা মতো রুহিকে নিয়ে ফাবিয়া শহরের নাম করা কফি শপে উপস্থিত হয়। রুহি চারপাশে তাকিয়ে দেখে। ফাবিয়া বলে, এখানে আনলি কেন? এখানে তো আমরা আসি না সাধারণত। একটু ওয়েট করো, সবটা বুঝতে পারবি। ওকে। ঠিক তখনই আরিয়ান সেখানে আসে। হাই। আরিয়ান, তুমি? হ্যালো আরিয়ান। চলো বসি। কি কফি নেবে? কোল্ড কফি। রুহি, তুই কি নিবি?
কোল্ড কফি। রুহির শ্বাস আর যেন আটকে যায়। রুহি কিছুই বুঝতে পারছে না আরিয়ান এখানে কেন, আর ফাবিয়া কেন তাকে এখানে নিয়ে এসেছে। সব কেমন যেন গোলেমেলে লাগছে। আরিয়ান 3টে কোল্ড কফি অর্ডার দেয়। তারপর আরিয়ান ফোনে কথা বলার ভান করে বলে, আমার একটা কল এসেছে, দরকারি, আমি একটু আসতেছি। আরিয়ান উঠে চলে যায়। রুহি ফাবিয়াকে জিজ্ঞেস করতে যায়, ঠিক তখনই ফাবিয়ার ফোনে একটা মেসেজ আসে। বিয়ে তাড়াতাড়ি বলে, রুহি একটু বস, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? আসছি। ফাবিয়া চলে যায়। রুহি কিছুই বুঝতে পারলো না, সবটা যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। সে একা একা কফির অপেক্ষা করতে থাকে। ওদিকে কফি শপের বাইরে আরিয়ান অপেক্ষা করছে ফাবিয়ার জন্য। এসো। আমাকে ডাকলে কেন এখানে? কি হচ্ছেটা কি? রুহি তো কিছুই বুঝতে পারছে না। এরপর আরিয়ান যা বলল তাতে ফাবিয়া অবাক হয়। তার মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে ওঠে। আরিয়ান বলে, আমি রুহিকে প্রপোজ করব। তোমাকে ওকে আনতে বললাম না, কিন্তু তুমি না থাকলে রুহি আসবে না, তাই আমি তোমাকে রুহিকে আনার জন্য ডেকেছিলাম। কি, তুমি প্রপোজ করবে? দারুণ। তুমি তো আমাকে প্রপোজ করার ব্যাপারটা বলনি। প্রপোজ করার পর তোমাকে বলতাম, কিন্তু এখন তোমার সাহায্যের দরকার ছিল। এমন তুমি ভেতরে গিয়ে রুহির সাথে গল্প করো। আচ্ছা ঠিক আছে। ফাবিয়া আরিয়ানের কাঁধে আলতো চাপড় মেরে সেখান থেকে দ্রুত যাবার জন্য পা বাড়ায়। আরিয়ান ফাবিয়ার হাত ধরে। তারপর হুট করে আরিয়ান ফাবিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। তার হাতে একটা লাল গোলাপ। আরিয়ানের চোখে মুখে সামান্য উত্তেজনা আর কিছু লাজুকতা। আরিয়ান ফাবিয়ার দিকে গোলাপটা এগিয়ে দিয়ে রোমান্টিক গলায় বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন দেখেই, যখন তুমি আমার অফিসে পা রেখেছিলে। তুমি কি আমার জন্য পথ চলার সঙ্গী হবে? আমার জীবনের জন্য তুমি কি আমাকে বিয়ে করবে? ফাবিয়া আরিয়ানের এমন কাণ্ডে আকাশ থেকে পড়ল। সে স্তব্ধ হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। ফাবিয়ার চোখগুলো বড় হয়ে রয়েছে। সে বিশ্বাস করতে পারছে না আরিয়ান এইমাত্র কি বলল। ফাবিয়া বিস্মিত চোখে তাকিয়ে বলে, কি হলো এটা? মানে তুমি? আরিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। তার মুখে একটা দুষ্টু হাসি। সে ভাবিয়ার হাতে গোলাপটা গুজে দেয়। আরিয়ান আস্তে আস্তে বলে, কেমন হলো প্রপোজালটা? ভালো, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। এইসব কি করলে তুমি? তোমাকে দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, প্রপোজালটা পারফেক্ট হলো কিনা। মানে? আমি রুহিকে প্রপোজ করব। তুমি তো জানো আমি রুহিকে কতটা পছন্দ করি, তাই তোমার উপর ট্রায়াল দিলাম। কেমন লাগলো? খুব নার্ভাস লাগছিল আমার। ফাবিয়ার মুখটা হাও হয়ে যায়। সে কিছুক্ষণ আরিয়ান দিকে অপলক তাকিয়ে থাকে। কি হলো? মুখটা বন্ধ কর, মাসি ঢুকবে। এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। কেন? কি ঠিক হলো না? তুমি আমাকে না ভালোবেসে ওই রুহিকে ভালোবাসবে? আমি তো তোমাকে ভালোবাসি। আরিয়ান হো হো করে হেসে উঠল। আরিয়ান ঠাট্টার ছলে বলে, ও মাই গড, ওই আমি তোমাকে কেন ভালোবাসবো? তুমি তো আমার ভাবি হবে। কি কি হবে? আমার দাদা ভাইয়ের কি হবে? আমার দাদা ভাই তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তোমাকে আমার ভাবি বানাবো, সেই জন্য তো সেক্রেটারি করে রেখেছি। নয়তো তুমি দেরিতে আসা সত্ত্বেও দাদা ভাই তোমাকে রাখতো। সে তো এসব একেবারেই বরদাস্ত করে না। মানে তুর্য স্যার? হ্যাঁ, এবার চলো, রুহি অপেক্ষা করছে। ফাবিয়া আরিয়ানের কথাগুলো হজম করার চেষ্টা করছে। সে দ্রুত কফি শপের ভেতরে যায়। ফাবিয়া স্বস্তি ও আনন্দ মিশ্রণে যেন খুশিতে লাফিয়ে ওঠে মনে মনে। সে বলে, আচ্ছা, আমি আগে যাই রুহির কাছে, দেখি ম্যানেজ করি। ফাবিয়া কফি শপের ভেতরে রুহির টেবিলে গিয়ে ফিরে আসে। রুহি একা বসে আছে। রুহি বিরক্ত হয়ে প্রশ্ন করে, কোথায় ছিলি তুই? আরিয়ান কোথায়? ও ফোন হাতে নিয়ে চলে গেল, তুইও চলে গেলি? একটা কাজ ছিল, আরিয়ানও তো এখনই চলে আসবে। ও। ঠিক তখনই আরিয়ান ক্যাজুয়ালি হেঁটে রুহির কাছে আসে। রুহি কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান রুহির হাতটা ধরে আলতো করে টেনে তাকে কফি শপের মাঝে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করায়। রুহি পুরোপুরি হতভম্ব। কফি শপের ভেতরে সবাই তাদের দিকে তাকাচ্ছে। রুহির বুক ধড়ফড় করছে। আরিয়ান কি করতে চাইছে? আরিয়ান রুহির সামনে হাঁটু কেটে বসে। তার হাতে সেই আকই গোলাপ। আরিয়ানের চোখে রুহির চোখ। এবার আর ট্রায়াল নয়, এবার তার চোখে সত্যি ভালোবাসা আর আন্তরিকতা ফুটে ওঠে। রুহি, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তুমি আসার পর থেকে সবকিছু বদলে গেছে। তোমার হাসি, তোমার সরলতা, সব কিছুতেই আমি মুগ্ধ। তুমি কি আমার জীবনের সঙ্গী হবে? তোমার হাতটা ধরে আমি বাকিটা জীবন কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? রুহি এতটাই শখ যে আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে বিশ্বাস করতে পারছে না তার জীবনের ক্রাশ তাকে প্রপোজ করছে। কফি শপের সবাই রুহির দিকে তাকিয়ে চেঁচিয়ে ইয়েস বলতে বলল। রুহি ফাবিয়ার দিকে তাকায়। ফাবিয়া চোখ দিয়ে ইশারা করে। রুহি আরিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ালো।
রুহি অ্যাকসেপ্ট করে। রুহি আর আরিয়ানকে ফাইয়া একা ছেড়ে দেয়। বাড়িতে বসে আছে আরিয়ান আর তুর্য। আরিয়ান, বল দাদা ভাই। মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? আরিয়ান তুর্যের কথা শুনে অবাক হয়। হঠাৎ এমন প্রশ্ন? তবে কি তুর্য রুহির বিষয়ে জানতে পারছে? আরিয়ান রুহির কথা ভাবতে থাকে। কি হলো বল। দাদা ভাই তুই? আমি ও ওই কফি শপে উপস্থিত ছিলাম। দাদা ভাই, খুব ভালোবাসি ওকে। চিন্তা করিস না, তোর ভালোবাসার মানুষটার সাথে তোর বিয়ে আমি শীঘ্রই দিয়ে দেব। থ্যাঙ্কস দাদা ভাই। আরিয়ান খুশিতে জড়িয়ে ধরে। আরো কয়েকটা দিন কেটে যায়। তুর্য ফাবিয়াকে আগের মতো এড়িয়ে চলতে থাকে। দরকার ছাড়া কথা বলে না, যেটা ফাবিয়াকে খুব কষ্ট দিচ্ছে। ফাবিয়া আর থাকতে পারছে না, তাই তুর্যকে গিয়ে সরাসরি বলল। স্যার, তুর্য ফাবিয়াকে এখন থেকে খুব অবাক হয়। সে বিরক্ত স্বরে বলে, পারমিশন না নিয়ে কেবিনের ভেতরে আসলে কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। যা কথা পরে বলবে, আমি এখন ব্যস্ত। কথাগুলো এক্ষুনি শুনতে হবে। ফাবিয়ার এমন কথা শুনে তুর্য ফাবিয়ার দিকে তাকায়, তারপর বলে, কি বলবে বলো। আমাকে ইগনোর করার কারণ? তুর্য আবার চমকে উঠল ফাবিয়ার কথা শুনে, কিন্তু কোনো কথা বলল না। কি হলো বলুন? কেন হঠাৎ করে আমাকে ইগনোর করছেন? কেন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বলুন? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য কিনা জানি না, কিন্তু আমি এর উত্তরটা না জেনে এখান থেকে নড়বো না। ওকে, থাকো তুমি। তুর্য কথাটা বলে কাজ করতে শুরু করলো। ফাবিয়া তুর্যর দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে সামনে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল। তুর্য মাথা তুলে একবার ফাবিয়াকে দেখে আবার কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর তুর্য কেবিন থেকে বেরিয়ে গেল। ফাবিয়া গাল ফুলিয়ে বসে থাকলো। 1 ঘন্টা পর তুর্য কাজ থেকে এসে দেখে ফাবিয়া এখনো বসে আছে সেখানে। তুর্য বলে, তুমি যাওনি? না। কেন এসব প্রশ্ন নিয়ে এসেছো আমার কাছে? ফাবিয়া তুর্যর কথা শুনে মাথা তুলে তাকালো। আপনি বলুন, কেন ইগনোর করছেন? কেন কথা বলছেন না? আমি তোমার সাথে কথা বললে তোমাকে যে ভালোবাসে সে কষ্ট পাবে, সেটা আমি চাই না। ফাবিয়া তুর্যের কথায় আকাশ থেকে বলল, কি বলে তুর্য? মানে? আমি সবটা দেখেছি, তাই আমার সামনে নাটক করতে হবে না। ফাবিয়া কিছু বুঝতে পারছে না, সবটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তোমরা একে অপরকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি, কথা দিলাম। ফাবিয়া তুর্যের কথা এমনিতেও বুঝতে পারছে না, তার উপর তুর্যের ওসব কথা শুনে রেগে বোম হয়ে গেল। ওই, তুই কি বললি? আমার বিয়ে দিবি? আমি তো তোকে খুন করব। তোর সাহস কি করে হলো আমাকে বিয়ে দেবার কথা বলার? তুর্য হাঁ করে তাকিয়ে আছে ফাবিয়ার দিকে। তোর মুখে যদি আমার বিয়ে দেবার কথা শুনি, তাহলে তোকে আমি খুন করব বলে দিলাম। ফাবিয়া কেবিন থেকে বেরিয়ে চলে গেল। তুর্য হাঁ করে তাকিয়ে আছে ফাবিয়ার যাবার দিকে। ফাবিয়া আমার উপর রেগে গেল কেন? সে আর কিছু বলল না। সেদিন রাত্রেবেলা তুর্য তার বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে আছে। কিরে দাদা ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি। ও, তোর রিলেশন কেমন চলছে? এ তো ভালোই। রুহি বলছিল তোমার সাথে দেখা করবে, কবে আনবো বলো? কে রুহি? রুহি কে, তুমি জানো না? আরে রুহি হলো সেই মেয়ে যাকে আমি কফি শপে ভালোবাসার কথা বলেছিলাম, যার সাথে আমার সম্পর্ক। তুমি তো সবটা দেখেছো বললে। তুর্য যেন আরো বেশি অবাক হয়ে যায়। সে বলে, আমি দেখেছিলাম? কবে? কি দেখেছিলাম? দাদা ভাই কি বলছো? তুমি তো সেই দিন আমাকে বললে তোমরা একে অপরকে ভালোবাসো, তাই না? কফি শপের ব্যাপারটা, রুহি, ফাবিয়ার আমার কথা। তুর্য মাথা চুলকালো। সব যেন তার মাথার উপর দিয়ে যায়। সে বলে, ফাবিয়া, রুহি আর তুই কফি শপে কি দেখেছিলাম? তুর্যর মনে পড়লো সেদিন সে শুধু ফাবিয়া আর আরিয়ানকে একসাথে দেখিয়েছিল। ফাবিয়া ইশারা করেছিল, আরিয়ান মাথা নাড়িয়েছিল। সে বেশি কিছু সে দেখেনি। সে ভেবেছিল ফাবিয়াই রুহি। তুমি কি খুব টেনশনে আছো দাদা ভাই? ফাবিয়া কিছু বলছে? না মানে ফাবিয়া আমাকে কেন বলল যে আমি তার বিয়ে দিতে চাইলে সে আমাকে খুন করবে? ফাবিয়া বিয়ে মানে রুহির কথা বলছো? না, ফাবিয়ার কথা। সে তো তোর। আমার কি দাদা ভাই, ফাবিয়া তো শুধু আমার বন্ধু, আর সে রুহিরও বন্ধু। আমরা তিনজন ভালো বন্ধু। তুমি ভুল বুঝছো। ফাবিয়া আর আমার মধ্যে ওরকম কিছু নেই। কি তাহলে কফি শপে? কফি শপে বাহিরে প্রপোজ করছিলাম ফাবিয়াকে, সেটা দেখছিলা? হ্যাঁ ওইটা। হাই রে, ওটা তো আমি ফাবিয়াকে বলে দেখেছিলাম কেমন হবে। কি যে দেখলা। শোনো, ফাবিয়ার আমি শুধু ভালো বন্ধু।
তুর্যর মুখের রং পাল্টে যায়। সে ভুল বুঝেছে, মারাত্মক ভুল। আর এই ভুলের কারণে সে ফাবিয়াকে এড়িয়ে চলেছিল, আর বিয়ে দেওয়ার কথা বলে ফাবিয়া রাগিয়ে দিয়েছে। তুর্য মনে মনে বলে, ও মাই গড, আমি কি করে ভাবলাম ফাবিয়া। কি ভাবলে দাদা ভাই? তুমি কি ভাবছিলে ফাবিয়া আর আমার মধ্যে কিছু আছে? না মানে আমি আসলে আর ফাবিয়ার বয়ফ্রেন্ড আছে তো। আচ্ছা, তুমি এসব নিয়ে কেন ভাবছো? তুমি ফাবিয়াকে এড়িয়ে চলছিলে কেন? না মানে কাজের চাপ ছিল তাই। ও, তুর্যর মনে এক অন্যরকম তোলপাড় শুরু হয়। সে কেন ফাবিয়াকে এড়িয়ে যাচ্ছে? কেন ফাবিয়া বিয়ে দেওয়ার কথায় সে অস্থির বোধ করছে? ফাবিয়া যখন রেগে গেল তখন কেন তার খারাপ লাগলো? তবে কি সে ফাবিয়াকে? তুর্য নিজেকে সামলে নিল। এখন শুধু একটাই কাজ, ফাবিয়ার ভুল ভাঙানো। পরদিন তুর্য অফিসে এসে দেখলো ফাবিয়া তার ডেস্কের কাছে দাঁড়িয়ে আছে। তুর্য সোজা ফাবিয়ার কাছে এগিয়ে যায়, তারপর বলে, ফাবিয়া শোনো, আমার কিছু কথা বলার আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ শোনো, আমি একটা খুব বড় ভুল করেছি। ফাবিয়া তুর্যের কথা শুনে তার দিকে তাকালো। তার চোখে তখনও রাগ। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আর আরিয়ান একে অপরকে ভালোবাসো, আর তোমাদের বিয়ের ব্যবস্থা করার জন্যই আমি তোমাকে এড়িয়ে চলছিলাম, যাতে তোমরা তোমাদের মতো থাকতে পারো। আর সেই জন্যই আমি তোমার বিয়ে দেওয়ার কথা বলেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করো, আমি সত্যিই খুব লজ্জিত। ফাবিয়া তুর্যের কথা শুনে শান্ত হয়, মুখে হাসি ফুটে ওঠে ওর। সে বলে, আপনি এমনটা ভেবেছিলেন? হ্যাঁ, আরিয়ানের সাথে কথা বলে সবটা জানলাম। আমি সত্যি খুব বোকা। বোকা না, আপনি শুধু ভুল বুঝেছিলেন। তবে একটা কথা, আমি আপনাকে খুন করার কথাটা রেগে গিয়ে বলেছিলাম। আমি জানি। এখন সব ঠিক তো? হ্যাঁ, এখন থেকে আর এড়িয়ে যাবেন না স্যার। আর এড়িয়ে যাব না, কথা দিলাম। তুর্য আর ফাবিয়া হেসে ওঠে। তুর্যর মনে এখন শুধু একটা নতুন আশা। সে এখন বুঝতে পারছে সে ফাবিয়াকে ভালোবাসে, তো ফাবিয়া যে অন্য কাউকে ভালোবাসে। এ কথা মনে হতেই তুর্যর মুখটা আরো কালো হয়ে যায়। তুর্য কি যেন একটা ভেবে আবার ফাবিয়ার কেবিনে আসে। সে মনে মনে ভাবছে ভুলটা স্বীকার না করলে ফাবিয়ার রাগ কমবে না। তো তুর্য ফাবিয়ার কেবিনে গিয়ে শুনতে পেল ফাবিয়া নিজে নিজে বলছে, শালা কাঠবিড়ালি, ইঁদুর আর শোলা, তোকে আমি আছাড় মারবো। তোর সাহস কি করে হয় আমাকে বিয়ের কথা বলার, আমাকে অ্যাভয়েড করার, আবার আমাকে এখন সরি বলছিস? তোকে তো আমি। পাশ থেকে তখনই তুর্য বলে ওঠে, কি? কে রে? ফাবিয়া পেছনে তাকিয়ে তুর্যকে দেখে থতমত খেয়ে যায়। তার মুখ দেখে মনে হচ্ছে হাতে নাতে ধরা পড়েছে। স্যার আপনি? কি যেন বলছিলে, বলো। কিছু নয় স্যার। ফাবিয়া দৌড়ে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। ফাবিয়া চলে যেতে তুর্য অষ্টহাটিতে ফেটে পড়ে। ফাবিয়া রেখে তাকে কিসব নামে রাখছে? কাঠবিড়ালি, ইঁদুর, আরশোলা। তুর্য হাসতে হাসতে চেয়ার ধরে ফেলে। ফাবিয়া হাসির শব্দে শুনতে পেয়ে নিজের কেবিনে উকি দিয়ে দেখে তুর্য হাসতে হাসতে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই গম্ভীর মানুষটা এইভাবে হাসছে। তুর্য হাসি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে যাবে, তখন ফাবিয়াকে দেখে থেমে যায়। স্যার আপনি হাসছিলেন কেন? কই, কখন? ও। তুর্য ওখান থেকে কিছু না বলে চলে যায়, কিন্তু তার মনে ফাবিয়ার সেই রাগী মুখের ছবি আর কাঠবিড়ালি ডাকটা ঘুরপাক খেতে লাগলো। তুর্যর ঠোঁটের কোণে হাসি লেগেই রইল। সে বুঝতে পারে ফাবিয়া রেগে থাকলেও তাকে তার ভালো লাগে। সেদিন রাতে, হ্যালো রুহি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই আলহামদুলিল্লাহ। কি করিস? একটা কথা ভাবছি। কি? তুর্যকে কিভাবে বলবো? আমি একটা কথা বলবো, তুই বলে দে ওকে। আমার যতদূর মনে হয় সে তোকেও ভালোবাসে। আচ্ছা বলে দেবো, কিন্তু আমার ভয় লাগছে। ফাবিয়া ফোনে কথা বলতে বলতে ছাদে হাঁটছে। তার মনে হাজারো প্রশ্ন। সে কি তুর্যকে ভালোবাসার কথা বলবে? রুহি ঠিকই বলেছে, তারও মনে হয় তুর্য তাকে পছন্দ করে, কিন্তু তুর্যের গম্ভীর স্বভাবের জন্য ভয় পায়। সে ভাবতে থাকে তুর্যকে কিভাবে মনের কথা জানানো যায়। আজকে অফিস বন্ধ। ফাবিয়া তুর্যদের বাড়িতে এসেছে। তুমি এখনো? কেন আসতে পারি না? না, সেটা নয়। সূর্য স্যারের সাথে একটু দরকার ছিল। ও, তুমি তাহলে থাকো, আমি যাই। কোথায়? আমার বন্ধুকে নিয়ে একটু বের হব। ওকে। আরিয়ান চলে যায়। তুর্য রুমে গিয়ে ফাবিয়া বলে, স্যার আসবো? তুর্য ফাবিয়ার গলা শুনে এদিকে তাকিয়ে চমকে ওঠে। সে বলে, তুমি এখানে? আপনার সাথে একটু দরকার ছিল। কি দরকার? আপনাদের বাড়িটা ঘুরতে ঘুরতে বলি। আচ্ছা চলো। তুর্য ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলো। বাড়ি নয়, যেন পুরো রাজপ্রাসাদ। কি বলবে বলো। আসলে স্যার, কি? আমি আপনাকে ভালোবাসি। ফারিয়া চোখ বন্ধ করে একদমই বলে কথাটা। তুর্য অবাক হয়ে ফাবিয়ার দিকে তাকালো। ফাবিয়া এই কথাটা বলবে সে ভাবতেও পারেনি। তুর্য কিছু না বলে
ওখান থেকে নিজের রুমে চলে যায়। ফাবিয়া তুর্যকে কিছু না বলে চলে যেতে দেখে তুর্যর পেছন পেছন যায়। তুর্য নিজের রুমের বারান্দায় গিয়ে বসে। ফাবিয়া তুর্যের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, আপনি আমাকে কিছু না বলে চলে এলেন? তুর্য অদ্ভুত দৃষ্টিতে ফাবিয়ার দিকে তাকিয়ে বসতে বলে। তুর্যের গলার স্বর, চোখের দৃষ্টি ফাবিয়ার কাছে অজানা। তুর্যের এমন হঠাৎ পরিবর্তনের কারণ ফাবিয়ার অজানা। ফাবিয়া তুর্যের কথা মেনে নিয়ে চেয়ারে বসে পড়ল। তুর্য ফাবিয়ার দিকে তাকিয়ে বলল, ভালোবাসো আমায়? ফাবিয়া তুর্যের পাল্টা প্রশ্ন অবাক হলো, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কি জানো আমার সম্পর্কে যে আমাকে ভালোবাসলে? ফাবিয়া আবারও চমকে উঠে তুর্যের দিকে তাকালো। বলো। ফাবিয়া কিছু বলল না, তুর্যের দিকে শুধু তাকিয়ে থাকে। তুমিও জানো, যতটা সবাই জানে ঠিক ততটা, এর থেকে বেশি কিছু জানো না। জানো না আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। মানে হলো এটাই যে আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নই। আমি আজকের তুর্য রায়হান। এই জায়গায় এসেছি অনেক কষ্ট করে। বাবা একজন আদর্শ স্কুল শিক্ষক ছিলেন আর মা একজন সৎ উকিল। বাবা মা সৎ আদর্শের পথে থাকতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তবুও আমাদের দুই ভাইকে বলেছিলেন আমরা যেন সবসময় সৎ পথে থাকি। তুর্যের চোখটাই পানিতে ভরে উঠল। চোখের পানিটা মুছে বলতে লাগলো, বাবা মাকে হারিয়ে অনাথ দু ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। আরিয়ান তখন অনেক ছোট, কিছু বোঝে না, কিন্তু আমি সবটা বুঝতে পারি। লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি একটু খাবারের জন্য। যেখানে আদর বিলাসিতায় মানুষ হওয়া ছেলেটা, বড় দামি গাড়ি, দামি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু ভাগ্যের ফেরে আমরাই হয়ে যাই পথের ভিখারি। একদিন একটা লোক আমাদের ভালো খাবার দেবে বলে নিয়ে আসে। আমার ছোট ভাইটা ভালো খাবার পাবে, তাই আমি আর না করিনি। লোকটা আমাকে সত্যিই খাবার দিত, কিন্তু আমাকে দিয়ে কিছু জিনিস অন্য লোকের কাছে পাঠাতো। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি লোকটা বেআইনি কাজের সাথে যুক্ত। আরিয়ানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরিয়ানকে মেরে ফেলার ভয় দেখাই। নিজের ভাইটাকে বাঁচানোর জন্য ওদের সব বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে যাই। বাবা মায়ের শেষ কথা রাখতে পারিনি। তুর্যের চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগলো। ফাবিয়া চুপ করে সব শুনছে। তার চোখে জল এসে গিয়েছে। সে চেয়ার ছেড়ে উঠে গিয়ে তুর্যের হাতটা ধরে বলে, স্যার আপনি কাঁদবেন না, আপনার কোনো দোষ নেই। না ফাবিয়া, আমার দোষ আছে। আমি অসৎ পথে হেঁটেছি। এখনো সেই সব নোংরা অতীত আমাকে তাড়া করে বেড়ায়। আমি চাই না তুমি সেই অতীতের ভাগীদার হও। আমি ভালোবাসার যোগ্য নই। না, আপনি ভুল বলছেন। আপনি একজন আদর্শ ভাই। আপনি নিজের ভাইকে বাঁচানোর জন্য সবকিছু করেছেন। আরিয়ানের জীবন বাঁচানোর কোনো ভুল কাজ নয়। আর আপনি এখন অসৎ পথে নেই। আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অতীতকে ভুলে যান। আমি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা নিয়েই আপনাকে ভালোবাসি। তুর্য অবাক হয়ে ফাবিয়ার দিকে তাকালো। তার চোখে গভীর ভালোবাসা। তুর্য বলে, সত্যি? হ্যাঁ সত্যি, আমি আপনাকে ছাড়বো না। ফাবিয়া তুর্যকে জড়িয়ে ধরল। তুর্য ফাবিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুম্বন করল। সে জীবনে প্রথম সত্যিকারের ভালোবাসা আর নির্ভরতা খুঁজে পেল। ফাবিয়া তাকিয়ে আছে তুর্যের দিকে। এতটুকু বয়সে ছেলেটার ওপর দিয়ে কতই না ঝড় বয়ে গেছে। যত বড় হতে লাগলাম ততই মাফিয়া জগতের সঙ্গে আরো জড়িয়ে পড়তে লাগলাম। আমার ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে ওঠা। আরিয়ানকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। নিজে স্কুলে না গিয়েও পরীক্ষা দিতাম। প্রতিটি পরীক্ষায় ভালো নাম্বার পেতাম, কিন্তু মাফিয়া জগৎ থেকে কখনো বের হতে পারিনি। এভাবে থাকতে থাকতে এক সময় আমি মাফিয়া জগতের কিং হয়ে উঠলাম। এই সময় ফাবিয়া চমক দিয়ে বলে ওঠে, ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কিং, অর্থাৎ ব্ল্যাক কিং, তাই তো? তুমি কিভাবে জানলে? মিস্টার মাফিয়া, আমি আপনার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। কিভাবে? তুমি কে? আমি কে সেটা জানা যে জরুরি তা নয়, কিন্তু আপনি কে সেটা আমি খুব ভালো করেই জানি। এই সময় তুর্যকে অবাক করে দিয়ে ফাবিয়া তার ব্যাগ থেকে একটা পিস্তল বের করে তুর্যের দিকে তাকিয়ে বলে, এখন আপনি আমার সঙ্গে চলুন। কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। তুর্য অদ্ভুতভাবে হাসে, বলে, তুমি এত বোকা কেন? মানে? তুর্য ফাবিয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে নিল। তারপর ফাবিয়ার দিকে তাকিয়ে বলল, বলো তুমি কে? তোমার আসল পরিচয় কি? আমাকে মেরে ফেললেও আমি কিছু বলবো না। দেখো ফাবিয়া, আমি চাই তুমি সত্যটা চুপচাপ বলো, নইলে আমার রাগ উঠে যাবে। আমি রাগের বশে কি করতে পারি আমি জানি না। মেরে ফেলবেন তো মেরে ফেলুন, কোনো অসুবিধা নেই।
ফাবিয়ার এক গমে দেখে তুর্য তার রাগ কন্ট্রোল করতে পারল না। আচমকা সে হামলা করলো ফাবিয়ার ঠোঁটের ওপর। ফাবিয়ার শকে পড়ে কিছুই বুঝতে পারছে না। যখন বুঝতে পারি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে গেল, কিন্তু পারল না। শেষে ব্যথায় চুপচাপ হয়ে যায়। তুর্য কড়া হাতে ফাবিয়াকে 15 মিনিট পর ছেড়ে দেয়। দুজনেই হাঁপিয়ে ওঠে। ফাবিয়া আস্তে ধীরে জিজ্ঞেস করে, এটা কি হলো? তুমি কেন রাগ ধরালে? তাই বলে আপনি? বেশি কথা বলবে না আবার, না হলে। ফাবিয়া তাড়াতাড়ি নিজের ঠোঁটে হাত দিয়ে দিল। তুর্য ফাবিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এবার বলো চুপচাপ। কি বলবো? কে তুমি? তুমি কিভাবে জানলে আমি ব্ল্যাক কিং? আসলে দেখো ফাবিয়া, আমি তো তোমাকে সব সত্যিটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো সবটাই আগেই জানো। কিভাবে জানলে সত্যিটা বলো। আমি বলতে পারবো না। তখনই ফাবিয়ার ফোনটা বেজে উঠল। সে ধরার আগেই তুর্য ফোনটা হাতে নিয়ে নিল। ফাবিয়ার ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটাই নাম, ড্যাড। তুর্য অবাক হয়ে বলল, ড্যাড? কেই ড্যাড? ফাবিয়া চুপ করে থাকে। তুর্য ধমকে সুরে বলল, ফাবিয়া বলো ড্যাড কে? আমার বাবা। তুর্য অবাক হয়ে গেল, কারণ সে জানতো ফাবিয়া একজন অনাথ মেয়ে, তার কেউ নেই। তুর্য ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, আপনার মেয়েকে যদি সুস্থ দেখতে চান তাহলে এই ঠিকানায় তাড়াতাড়ি আসুন। আর শুনুন, কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে মেয়েকে আর পাবেন না। কথাগুলো বলে তুর্য ফোনটা কেটে দিল। ফাবিয়া উদ্বিগ্ন স্বরে বলল, আপনি ড্যাডকে এখানে ডাকলেন কেন? ওনার জানা উচিত ওনার মেয়ে ঠিক কি করেছে। তুর্য তখন আরিয়ানকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। কিছুক্ষণ পর ফাবিয়ার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলেন তুর্যদের বাড়িতে। তিনি এসেই বলেন, আমার মেয়ে কোথায়? ফাবিয়া তার বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ফারহান খান বলেন, মা, তোকে কে এখানে আটকে রেখেছে? আমি। ফাবিয়ার বাবা অবাক হয়ে তুর্যের দিকে তাকালেন, সাথে তুর্য অবাক। ফারহান সাহেব বলেন, তুর্য, তুমি? ফাবিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, ড্যাড তুমি ওনাকে চেনো? ঠিক তখনই পাশ থেকে আরিয়ান বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, তুর্য চৌধুরীকে কে না চেনে? সবাই আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান মুচকি এসে বলল, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি ফারিয়ার বাবা। আরিয়ানের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সে বিষয়টা তার কাছে একদমই স্বাভাবিক। তুর্য অবাক হয়। ফারিয়া আমাদের মিথ্যে বলেছে, আমাদের ঠকিয়েছে। ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলেছিলাম। তুর্য চরম অবাক হয়ে গেল। ফাবিয়া কি তাহলে সবকিছু জানে? মানে? ফাবিহা, আমি সমস্ত সত্যিটা বলি। যেদিন ওকে কলেজে ছাড়তে গিয়েছিলাম, মাসখানেক আগে আরিয়ান ফাবিয়ার কলেজে নিয়ে এসেছিল, সেদিন। ফাবিয়া, আমি কি তোমাকে বিশ্বাস করে একটা সত্যি কথা বলতে পারি? বলো, যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়। জানি না তুমি বিশ্বাসযোগ্য কিনা, কিন্তু তুমি আমার দাদা ভাইকে ভালোবাসো এটা জানি। তাই এটা তোমার সত্যিটা জানার অধিকার আছে। কি সত্যি? আমার দাদা ভাই তুর্য হলো মাফিয়া কিং। সেদিন ফাবিয়া আরিয়ানের থেকে এসব শুনে অবাক হয়েছিল, তবে কিছুই বলেনি। আর আজ তুর্য সব বলেছে। আরিয়ান ফাবিয়াকে বলে, আর দাদা ভাই, আমরা যে মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম সেই মেয়েটা আসলে ফাবিহা। মানে? তারপর লোকেরা ঠিক সেই মেয়েটাকে তুলে এনেছে। কিন্তু আমরা তো অন্য কারো ছবি দিয়েছিলাম। না দাদা ভাই, আমরা তো মিস্টার ফরহান আহমেদের মেয়েকে তুলে আনতে বলেছিলাম। তোমরা আমার মেয়েকে তুলে আনতে চেয়েছিলে কেন? আমার সাথে তোমাদের কি শত্রুতা? আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই আর নেই, কিন্তু আপনার মেয়ের সাথে আছে। মানে? ফাবিয়া হলো একজন আন্ডার কভার অফিসার। কি? হ্যাঁ, আপনার মেয়েকে পাঠানো হয়েছিল মাফিয়া কিংকে খুঁজে বের করার জন্য। কিভাবে? ও দাদাভাই সম্পর্কে অনেক গোপন তথ্যও জানতে পারে, যা দাদাভাই গোপন সূত্রে থেকে পায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় ওকে তুলে আনার জন্য গুন্ডা ঠিক করা। তারা ঠিক মানুষটাকে তুলে আনে, কিন্তু আমরা চিনতে পারিনি। কারণ আমরা কেন চিনতে পারিনি? আমরা আপনার মেয়ের ছবির বদলে অন্য একটি মেয়ের ছবি পেয়েছিলাম। কি? কোনটা? সেটা রুহির ছবি ছিল। রুহি? হ্যাঁ, আমরা ভাবতাম রুহি আপনার মেয়ে, কিন্তু সেটা ভুল তথ্য ছিল। তার মানে? হ্যাঁ, সেদিন কলেজে আমি রুহিকে দেখেই চিনতে পেরেছিলাম এবং রুহিকে প্রপোজ করি, প্রথমত সমস্ত সত্যিটা জানার জন্য। তুমি রুহিকে ঠকিয়েছো? না, আমি সত্যিই রুহিকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করাই যায়, কিছু যায় আসে না। আমি রুহির থেকে তোমার ব্যাপারে সবটা জেনেছি। আমি রুহিকে বারণ করেছিলাম। রুহি তো ঠিক করেছে, সত্যিটা বলবে,
কিন্তু আমি বুঝতে পারছি না তুই কিভাবে আন্ডার কভার অফিসার হয়ে গেলি। আসলে ড্যাড, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ফারহান সাহেব রেগে যায়। তার মেয়ে তাকে কখনো কোনো কিছুই বলেনি, সত্যিটা জানতে দেয়নি। ফাবিয়ার বাবা রাগ করে চলে যায়। আঙ্কেল চলে গেল, তোমরা পুলিশ মাফিয়া নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝে নাও। আমিও গেলাম। আরিয়ানও চলে যায়। ওরা দুজন দরজার দিকে তাকিয়ে থাকে। তুর্য হঠাৎ বলে, আমি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আমার বিশ্বাস নিয়ে খেলা করলে। এখন তোমার যা ভালো মনে হবে সেটাই করো, আমি বারণ করব না। আমার ভালো থাকাটা এখন তোমার উপর নির্ভর করছে। কথাগুলো বলে তুর্য চলে যায়। ফাবিয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারে না। একদিকে ভালোবাসা, আরেকদিকে নিজের দায়িত্ব। ফাবিয়া নিজের অফিসে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। তোমার কাজ কত দূর? স্যার, আমার কাজ সম্পূর্ণ। আমি জানতে পেরেছি কে সেই কিং। স্যার ফাবিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে? তুর্য। নামটা বলতেই ফাবিয়ার গলা একটু কেঁপে ওঠে। স্যার ফাবিয়ার দিকে তাকিয়ে তারপর অট্টহাসিতে ফেটে পড়ে। ফাবিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হলো স্যার? এমন সময় দরজার কাছে কেউ এসে দাঁড়ায়। অফিসার উঠে দাঁড়ায়। ফাবিয়া দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অফিসার বলে, ভাবিয়া চিনো একে? ইনি তো তুর্য। তুর্য ফাবিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে, তারপর হেঁটে ভেতরে আসে। হ্যাঁ তুর্য, তুর্য তোমার অফিস তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আমি যাচ্ছি। স্যার চলে গেল। তুর্য অফিসারের চেয়ারে বসে পড়ে। ফাবিয়ার মাথায় কিছুই ঢুকছে না, সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। তুর্য বলে, কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এখানে? তুমি আমার সম্পর্কে যা জানো সবটাই সত্যি, কিন্তু তার বাইরেও কিছু সত্যি আছে। কি কথা? আমি মাফিয়া কিং ঠিকই, কিন্তু পাশাপাশি একজন আন্ডার কভার অফিসারও। ফাবিয়া যেন আকাশ থেকে পড়ে। এটা কি হলো? তুর্য বলে, আমি ইচ্ছা করি তোমাকে মাফিয়া কিংকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি কি করো, আর গতকাল আমি যে কথাটা বলেছিলাম সেটা ছিল তোমার পরীক্ষা। তোমার কাছে কোনটা আগে, দায়িত্ব না ভালোবাসা? ফাবিয়া অবাকের পর অবাক হচ্ছে। তুমি পরীক্ষায় পাশ করে গেছো, তোমার কাছেই নয় আমাদের সবার কাছে এমন হওয়া উচিত। নিজের দায়িত্ব আগে, তারপর অন্য কিছু। এভাবেই নিজের দায়িত্ব পালন করো। ফাবিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ পর দুজনে চুপ। ফারিয়া নিজের নখ নিজে খেলছে। ভালোবাসি। তুর্যের এমন কথা শুনে ফাবিয়া মাথা তুলে তাকালো। হ্যাঁ। ভালোবাসি। বিয়ে করবে আমাকে? ফাবিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। ফাবিয়া। তুর্যের সেই ডাক অতিক্রম করতে পারল না ফাবিয়া। সে ছুটে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরল। পাগলি। শুধু তোমার। ভালোবাসি। আমিও ভালোবাসি মিস্টার মাফিয়া। তুর্য আলতো এসে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফাবিয়াকে। আর ফাবিয়া তুর্যের বুকে মাথা রেখেছে। বেঁচে থাকুক সকল ভালোবাসা। সমাপ্ত।